5 ইয়ার প্ল্যান অনেক ডিমান্ডিং টপিক ছিল অনেক দিন ধরে, ঠিক আছে। তো 5 ইয়ার প্ল্যান থেকে যখন আমরা বিসিএস পড়বো, তো বিসিএস প্রিলিমসে বেসিক্যালি কি হয় না, 5 ইয়ার প্ল্যান আর ওরা যে সিলেবাসটাকে প্রেফার করে সেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যান আর তার সাথে আরবিআই, তাই না। 5 ইয়ার প্ল্যান প্লাস আরবিআই, এই দুটো টপিক মিলে বেসিক্যালি কি হয়, ওরা বলে যে পিএসসি বলে যে তারা কি কন্ডাক্ট করে, ডাব্লিউবিসিএস প্রিলিমস, তাই না। কিন্তু আলটিমেট আমরা যখন ইকোনমিক্স পড়ি তখন সবই থাকে, তাই না। আরবিআইয়ের পরও আরও যা যা সব পুরো ইকোনমিক্সটাই থাকে। তো যাই হোক, আমরা প্রত্যেক বছর দেখি যে 5 ইয়ার প্ল্যান থেকে একটা কোয়েশ্চেন আসে, 1-2 কোয়েশ্চেন তো আসেই, তাই না। তো 5 ইয়ার প্ল্যানসটা আমরা পুরো ডিটেলসে করবো, আর এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসবে, ফিলিমস, মেন্স, ঠিক আছে। তো ভালো করে বুঝবো, একদম ডিটেলসে যাব, যতটা হয় মেন্স লেভেলে পুরোটাই যাবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো 5 ইয়ার প্ল্যান যেটা হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা, তো এটার উদ্ভব কি করে হলো হঠাৎ, এই যে কনসেপ্ট 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিক বা প্ল্যানিং, ঠিক আছে। তার আগে পড়তে হবে প্ল্যানিং কমিশন, এগুলো সব দেখবো আমরা। তো বেসিক্যালি কি হয়েছিল না, রাশিয়া নাম শুনেছো তো, রাশিয়াতে বলশেভিক আন্দোলন হচ্ছিল, তাই না। ওখানকার লিডার ছিল সেই সময়কার 1920 সাল স্ট্যালিন, তাই না, লেনিন, তাই না। তো অনেক কিছু লিডার ছিল। তো ওরা কি করেছিল, রাশিয়া কি করেছিল, যে রাশিয়া যখন ওদের আন্দোলন থেকে বেরিয়ে আসে, ওরা ওদের সোশ্যালিস্ট অ্যাপ্রোচকে ওরা করে, আর তারা তাদের দেশ কীভাবে চলবে না সেটাকে প্ল্যানিং করে, বুঝতে পারলে। ওরা মানে এই যে প্ল্যানিং কনসেপ্টে ওরা প্রথম অ্যাডপ্ট করে 1920 সালে, ঠিক আছে। আর ওই প্ল্যানিং কনসেপ্ট অ্যাডপ্ট করার পর যে ওটা এতটা ফলদায়ক হয়েছিল যে সারা বিশ্ব কী করেছিল, তাদেরকে ফলো করছিল। এমনকি অনেক ক্যাপিটালিস্ট দেশও কী করেছিল, তাদেরকে ফলো করছিল, যে তাদের এই প্ল্যানিং কনসেপ্টটা খুবই ভালো, বুঝতে পারলে, ঠিক আছে। যে তাদের ডেভেলপ কীভাবে হবে না, প্ল্যানিং করে ডেভেলপ হবে। প্রথম আমরা দেখেছি এটা ইউএসএসআর বা রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন যেটা বলছি, তারা এই প্ল্যানিং করে কি করেছিল, তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল, ঠিক আছে। কিন্তু এই যে প্ল্যানিং ভারতের কী হবে, ভারতে কী করবে, আমাদের একটা লোক আছে, ঠিক আছে, যে 1934-এ, ঠিক আছে, যখন আমাদের এখানে ব্রিটিশ আছে, তো ব্রিটিশই সব কিছু চালাচ্ছে, তাই না। তো ব্রিটিশ সব কিছু চালাচ্ছে, কিন্তু সেই সময় 1929-এর পর বা 1920-এর পর অনেক বড় বড় আন্দোলন হবে, এবং আস্তে আস্তে আমাদের এখানে তো 1885-এ জাতীয় কংগ্রেসও প্রতিষ্ঠা হয়ে গেছে, যার ফলে কংগ্রেসের হাতে অনেক কিছু পাওয়ার আসবে 1919-এর পর থেকে, যতগুলো রিফর্মস হবে। আর কংগ্রেসও চাইবে যে আমাদের যখন আমরা ব্রিটিশ চলে যাবে বা তাদের ভিতরেই আমরা কিভাবে আমাদের ইকোনমিক প্ল্যানিংটা করব, ঠিক আছে, এটা ওরা চিন্তা ভাবনা করে। ওই চিন্তাভাবনা ওদেরও আসবে মাথায়, কিন্তু তার আগে যে লোকটা ভাববে যে আমাদের দেশের ইকোনমিকে কীভাবে আমরা প্ল্যান করব, ঠিক আছে, সেই লোকটার নাম হচ্ছে এম বিশ্বেশ্বরাইয়া। আর এম বিশ্বেশ্বরাইয়া উনি একটা বুকস লিখে, যেটা নাম হচ্ছে দ্য প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া ইন 1935, 1934 সালে ও কী করে না, প্ল্যান্ড ইকোনমি নামে একটা বই লিখে, পরে লিখবে, আমাকে বলে দিচ্ছি শুনে রাখ, তারপর ও লিখবি, সব পরে লিখাচ্ছি, ঠিক আছে। যে প্ল্যান্ড ইকোনমি নিয়ে একটা বই লিখলো উনি। বই লেখার পর কি, ওই বইতে অনেক রকম থিসিস দিচ্ছে, ঠিক আছে। কিন্তু লোকটা না, যে এম বিশ্বেশ্বরাইয়া, সে কিন্তু ইকোনমিক্স ছিল না, জানো তো। সে কিন্তু কে ছিল না, একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিল। সে ভারতের প্রথম সিভিল ইঞ্জিনিয়ার ছিল, তাই না। তার নামে সিভিল ইঞ্জিনিয়ারিং ডে পালন করা হয়। এম বিশ্বেশ্বরাইয়া মানে গেট ভারতরত্ন। আবার কাকে বলে তো ফাদার অফ ইঞ্জিনিয়ারিং বলা হয়, জানো, এম বিশ্বেশ্বরাইয়া ফাদার অফ ইঞ্জিনিয়ার একে বলা হয় ভারতের। তো এই লোকটা ইকোনমিক প্ল্যানিং সম্বন্ধে কি দিচ্ছে, থট দিচ্ছে, যে আমাদের দেশে ইকোনমিক প্ল্যানিং কি হবে, এভাবে তো ইকোনমি চলতে পারে না। আমরা কোন দিকে যাব, কোন দিকে অ্যাপ্রোচ হবে আমাদের সোশ্যালিস্ট। আমি বলেছিলাম যে দেশ বেসিক্যালি 3টে অ্যাপ্রোচকে করে চলে, তাই না। 3টে অ্যাপ্রোচে চলবে, কি কি, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট, তাই না, একটা সোশ্যালিস্ট, আর একটা কি থাকবে, মিক্সড। ক্যাপিটালিস্ট যেসব দেশ হবে যেখানে সব বেসরকারির প্রচুর কি থাকবে, মানে গুরুত্ব থাকবে, সব কিছুই বেসিক্যালি বেসরকারি হবে, এখানে সরকারের কোনো সেরকম কিছু গুরুত্ব থাকবে না, সব কিছুই বেসরকারির উপর থাকবে। যা কিছু বিক্রি হবে, যা রাস্তাঘাট করবে বা ট্রেন চলবে, সব কিছুই বেসরকারির উপর নির্ভর থাকবে, বেসরকারি সংস্থায় থাকবে। কি বলেছিলাম যে সোশ্যালিস্টের ক্ষেত্রে কী হবে না, সব কিছুই বেসিক্যালি কী হবে না, সরকার নমিনেট করবে,
ঠিক আছে, যা কিছু আছে, ট্রেন চলবে সরকারের, রাস্তাঘাট সব সরকার তৈরি করবে, সব কিছু সরকারের হস্তক্ষেপ থাকবে। যদিও প্রাইভেটের কোনো কিছু থাকলেও কিন্তু সেখানে কী হবে, সরকার সব কিছু, যদি প্রাইভেট যদি একটা ফ্যাক্টরি তৈরি করে তো সেখানেও সরকার কী করবে, ওই ফ্যাক্টরি প্রোডাকশনের দাম কত হবে সেটা সরকার ঠিক করে দেবে, এবং লাইসেন্স লাগবে, এমনি প্রচুর ঝামেলা আছে। তো বেসিক্যালি সব কিছু মানে সরকার রিলেটেড যে থাকে সেগুলো সোশ্যালিস্ট ইকোনমি বলে। আর মিক্স, যেখানে এই দুটোকেই কী করবে, এই সরকারিও থাকবে আর বেসরকারিও থাকবে, যেখানে দুটো নিয়েই চলবে, দুটোরই একটা গুরুত্ব থাকবে। ইন্ডিয়া ইজ এ মিক্সড ইকোনমিক কান্ট্রি, তাই না? তো কোন অ্যাপ্রোচে দেশ চলবে, তাদের কি কি আমরা অ্যাডপ্ট করব, ঠিক আছে? আমরা সেক্টর, এটা তো আমাদের দেশ, কান্ট্রি, তাই না? আর সেক্টর কি দেখেছিলাম, সেক্টরও তিনটা ছিল, কি কি? প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। ইটস অলসো নোন এজ সার্ভিস সেক্টর, সার্ভিস সেক্টর, তাই না? তো এই যে প্রাইমারি মানে এমন জিনিস যেগুলো কি হচ্ছে এগ্রিকালচার, ঠিক আছে, রিলেটেড, এগ্রিকালচার রিলেটেড, এগুলো হচ্ছে প্রাইমারি সেক্টরে পড়ে। যেমন হচ্ছে কৃষিকাজ, তা অ্যানিম্যাল হাজব্যান্ডারি, পশুপালন, তাই না? তারপরে চাষবাস, এই যে পুরো জিনিসটা এখানে কি পড়ে, প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে, ঠিক আছে? তারপরে সেকেন্ডারি সেক্টর হচ্ছে যেখানে ইন্ডাস্ট্রি, মানে যেখানে ইন্ডাস্ট্রি রিলেটেড যা জিনিস সব সেকেন্ডারি সেক্টরে পড়ে। আর সার্ভিস সেক্টর কি হচ্ছে, এই যে সার্ভিস দেওয়াটা, যেটা সার্ভিস, আমি যখন পড়াচ্ছি, আমি যখন সার্ভিস দিচ্ছি, ঠিক আছে, তোমাদেরকে এটা। তারপরে হচ্ছে কেউ আমাদের কি দেখছি যে ব্যাংকিং সার্ভিস, পোস্টাল সার্ভিস, তাই না? সব কিছু লোক গভর্নমেন্টে কাজ করছে, এটা তো সার্ভিস হচ্ছে। বা ধরুন আজকে আমরা কত প্রোডাক্ট পাচ্ছি, তো প্রোডাক্টগুলোকে আমাদেরকে তো কেউ এনে দিচ্ছে, সেটা তো সার্ভিস করছে, তাই না? ট্রান্সপোর্টটা, তো এই সার্ভিস সেক্টর আছে। তো আমাদের ইকোনমিতে প্রথম হচ্ছে কী টাইপের ইকোনমি হবে, প্ল্যান হচ্ছে যে কী টাইপের ইকোনমি হবে, ক্যাপিটাল হবে না, সোশ্যালিস্ট হবে না, মিক্সড হবে, আর তার সাথে সাথে কোন অ্যাপ্রোচ থাকবে। প্রাইমারি অ্যাপ্রোচ, আমাদের প্রাইমারির দিকে বেশি ধ্যান দেবো না, আমরা সেকেন্ডারির দিকে বেশি ধ্যান দেবো না, আমরা টার্সিয়ারি বা সার্ভিস সেক্টর দিকে বেশি ধ্যান দেবো, ঠিক আছে? তো এগুলো নিয়ে তাদের কাছে ছিল যে আমরা কি করব, ঠিক আছে, আমাদের মোটিভটা কী থাকবে। তো এই হিসাবে ওরা আমাদের প্রথম যে প্ল্যানিংয়ে, ভারতেও যে প্ল্যানিং করবে তাদের নিজেদের, এর আগে যা কিছু ভারত চালাচ্ছে ব্রিটিশরাই চালাচ্ছে, কিন্তু সেটা কংগ্রেসকে পথ দেখানো অ্যাকচুয়াল বলতে পারি, ঠিক আছে? সেই লোকটাই যে ছিল সেটা এম বিশ্বেশ্বরাইয়া, স্যার এম বিশ্বেশ্বরাইয়া, ঠিক আছে? ওকে ফাদার অফ ইঞ্জিনিয়ারিং বলা হয় ইন্ডিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? ও একটা বুকস লিখবে, বুকসটার নাম হবে কি, দ্য প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, ঠিক আছে? এই বইটা লিখবে 1934 সালে, কিন্তু সে কোনো ইকোনমিক্স ছিল না, প্রথম মাথায় রাখবো, ঠিক আছে? নিশ্চয়ই এই বইতে 1934 যে বইটা লিখবে, ঠিক আছে, যে বুকসটা লিখবে, সেই বুকসটা অনেক থিসিস দেবে, তাই না? আমাদের ইকোনমি কী হবে, তারপর অনেক কিছু কথা বলবে, তাই না? কিন্তু এই বইটা বা এই যে প্ল্যানিংটা দেবে, সেই প্ল্যানিংটার বেসিক্যালি কী করবে না, কংগ্রেস সরকার বা কংগ্রেস যে সরকার বলছি, কংগ্রেস এটাকে কী করে বেসিক্যালি ডিনাই করার একটা দিকে, কারণ এখানে অনেক কিছু ফল্ট থাকবে। যেমন এই বেসিক্যালি কী বলবে, ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচে কথাবার্তা বলবে, ঠিক আছে, যে আমাদের দেশে বেসিক্যালি ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচ হওয়া উচিত, ঠিক আছে? এই সব থেকে একটা কথা বলবে যে যেসব আমাদের সে সময় এগ্রিকালচার দেশ, আমরা কি বলছি, সব কিছু আমাদের 90% জনগণ এগ্রিকালচার সাথে রিলেটেড ছিল, ঠিক আছে? সেই সময় যা ইনকাম হতো এগ্রিকালচার থেকে হতো ইনকাম। তো বলছে যে একটা দেশকে উন্নতি হতে গেলে ইন্ডাস্ট্রি সেক্টরকে ডেভেলপ করতে হবে। আর এই বলেছে এই বইতে যে দেখো আমাদের কী করতে হবে, আমাদের ইন্ডাস্ট্রি এগ্রিকালচার ওয়ার্কার ছিল, তাদেরকে ইন্ডাস্ট্রি ওয়ার্কারে পুশ করে দিতে হবে। এই কনসেপ্টগুলো দিচ্ছে এই বইতে, যে যারা এগ্রিকালচার ওয়ার্কার ছিল এদেরকে কী করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারে পরিণত করতে হবে, আর তার সাথে সাথে ইন্ডাস্ট্রির ওপর জোর দিতে হবে। আর ইন্ডাস্ট্রিকে নিয়ে ও সব কিছু কথা বলে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের পক্ষে বেসিক্যালি কথা বলেছে। তো এগুলোতে আমাদের কংগ্রেস সরকার, তা তো অনেকটা সোশ্যালিস্ট অ্যাপ্রোচের ছিল আমাদের দেশ, তাই না? তো তারা অনেকটাই হয়। তো বেসিক্যালি এটাতে কি হয়, সাই পড়ে না এটাতে, বুঝতে পারলে? তো এটাতে হয় না। তো তারপর থেকে কী হয়, কংগ্রেসের নিয়ে ভাবনা চিন্তা হয় যে না সত্যি তো এটা নিয়ে ভাবা উচিত। তো এই যে আমাদের প্ল্যান্ড কী হবে, এখনও যদি কেউ বুঝতে পারছো না যে এই যে প্ল্যানিংটা কি, তাই না? হোয়াট ইজ প্ল্যানিং, এখনও যদি এই প্ল্যানিংটাকে যদি না বুঝতে পারো, তাহলে এইটাই আমি প্রথমে ক্লিয়ার করে দিই যে প্ল্যানিং এর অনেক মানে আছে, ঠিক আছে? এর অনেক মানে আছে, তার মধ্যে একটা মানে হচ্ছে প্ল্যানিং, যে আমাদের দেশ, আমরা বাড়িতে প্ল্যানিং করি, ঠিক আছে? একটা বাড়ি যখন চালনা হয়, ঠিক আছে, বাড়িতে, তো বাড়িতেও প্ল্যানিং হয়, টাকা আসে কোথা থেকে, টাকাটা খরচা হয় কীভাবে। এবার বাড়িতে সবারই বাড়িতে একটা অ্যাপ্রোচ থাকে, কী টাইপের খরচা হবে। অনেক বাড়ি থাকে যারা 10,000 টাকা কামায়, এডুকেশনেই প্রচুর খরচা করে 8,000 টাকা, তাই না? অনেক বাড়ি থাকে যারা 10,000 টাকা কামাচ্ছে, কিন্তু 7,000 টাকা খাওয়া দাওয়াতেই খরচা করে দেয়, ঠিক আছে? অনেক বাড়ি থাকে 10,000 টাকা কামায়, যারা কি করে
সব কিছু আবার 9,000 টাকা আবার ইনভেস্ট করে দেয়, তাই না? আবার অনেক বাড়ি থাকে যারা 10,000 টাকা কামাচ্ছে, কিন্তু তার মধ্যে 9,000 টাকার জিনিসপত্রই কিনে নিচ্ছে, প্রত্যেকবার টিভি কিনছে, কিনছে, ফ্রিজ কিনছে, তাই না? তো এবার কোন এটা ভালো হবে অ্যাপ্রোচটা, সেটা কিন্তু এদের ক্ষেত্রে হবে। এটা হতে পারতো আমাদের দেশ যা কামাবে সব আবার ইন্ডাস্ট্রি এগুলো নিয়ে, ম্যানুফ্যাকচার এগুলো নিয়ে লাগিয়ে দেবে, মানে কি টাকা আসছে আবার আমরা ব্যবসা করছি, সেটা হতে পারে ক্যাপিটাল অ্যাপ্রোচে। বা এটা হতে পারে আমাদের যা টাকা বাগ আসবে, যা কিছু আসবে, আমরা কি করব, আমরা এই ক্ষেত্রে খরচা করবো, এডুকেশনে খরচা করব, স্বাস্থ্যতে খরচা করবো, হেলথে খরচা করব, আমরা এগ্রিকালচারে করবো, আমরা ইন্ডাস্ট্রিতে খরচা করব, ঠিক আছে? কোনটাতে টাকা বেশি খরচা করবো, কোনটাতে উপর জোর দেবো, তো সেটাই তো প্ল্যানিংয়ের কনসেপ্ট বলছে। এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান, তার মেন কাজই হবে কি, যে বেটার ইউটিলাইজেশন অফ হিউম্যান অ্যান্ড রিসোর্স। পাতিকথা এই কথাটা লিখে দিলেই হবে যে 5 ইয়ার প্ল্যান এর মেন কাজই হবে কি, বেটার ইউটিলাইজেশন অফ কি, হিউম্যান অ্যান্ড রিসোর্স। তো যেই দেশ যার হিউম্যান অ্যান্ড রিসোর্সকে বেটার ইউটিলাইজেশন করবে, সেই দেশ কি হবে, এদের মেন কাজই থাকবে এটার কি, বেটার ইউটিলাইজেশন অফ হিউম্যান অ্যান্ড রিসোর্স। একটা দেশে কি থাকে, একটা দেশ গঠিত হয় বেসিক্যালি ইকোনমিক দিক দিয়ে দেখলে দুটো জিনিস থাকে, একটা থাকে হিউম্যান থাকে, মানে কি যারা, আর একটা থাকবে মাটির নিচে রিসোর্স থাকবে, ন্যাচারাল রিসোর্স। কিন্তু হিউম্যানও একটা রিসোর্স, সেটাকেও যদি ম্যান পাওয়ার কাজে লাগে সেটাও আমাদের ইকোনমি গ্রোথ করবে। তো এই যখন এই দুটোকে, হিউম্যান অ্যান্ড রিসোর্স, এই দুটোকে যখন কি করবো আমরা বেটার ইউটিলাইজ করতে পারবে, যে যত বেটার ইউটিলাইজ করবে তার প্ল্যানিং তত ভালো হবে। তো প্ল্যানিং করে এটাই করে না, বেটার ইউটিলাইজেশন করে হিউম্যান অ্যান্ড রিসোর্স। হিউম্যান মানে মানুষেরও বেটার ইউটিলাইজেশন করো, মানুষকে শিক্ষিত করো, মানুষকে শিক্ষা দাও, মানুষের স্বাস্থ্য ভালো রাখো, তাই না? তার সাথে সাথে রিসোর্স, আমাদের যা যা রিসোর্সগুলো আছে, আমাদের মিনারেল থেকে শুরু করে যা যা রিসোর্স, সেগুলোকে বেটার ইউটিলাইজেশন করো, দিয়ে যে রেজাল্টটা পাবো সেটা হবে আমাদের প্ল্যানিংয়ের একটা বেটার রেজাল্ট, ঠিক আছে? তা আমরা এটাকেই করেছি ভায়া পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে, বিভিন্ন সময় বিভিন্ন অবজেক্ট নিয়ে। একবার তো সব হওয়া যায় না, একবার এগ্রিকালচারটাকে ধরেছি, একবার কি ইন্ডাস্ট্রিটাকে ধরেছি, একবার বোথ ধরেছি, একবার আত্মনির্ভরের উপর জোর দিয়েছি, একবার মডার্নাইজেশনের উপর জোর দিয়েছি, যন্ত্রপাতির উপর জোর দিয়েছি, একবার টেলিকমিউনিকেশন জোর দিয়েছি, মানে প্রত্যেকবার আলাদা আলাদা মোটিভ থাকবে। আর তার উপর একবার তো সব হওয়া যায় না, সব করা যায় না। তো এটাই থাকবে মেন মোটিভ কিসের, না 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে? কিন্তু ইতিহাস শুরু হচ্ছে কোথা থেকে, না আমাদের এটা আমরা কপি করছি কোথা থেকে, রাশিয়া থেকে। আর এটা আমাদের ভারতে যে লোকটা প্রথম এটাকে আঙুল দিয়ে দেখাচ্ছে যে আমরা প্ল্যানিং করতে পারি, ঠিক আছে, সেই লোকটাকে হচ্ছে এম বিশ্বেশ্বরাইয়া, ঠিক আছে? তারপরে কি হবে, এম বিশ্বেশ্বরাইয়া এটা শুরু হবে, তারা বলে দেবে যেরকম এরকম ব্যাপার, ঠিক আছে? সে তার প্ল্যানটার কথা একটা বুকসে অ্যাপ্লাইড করে দেবে, ঠিক আছে? তারপরে না এটার পর হয়ে যাবে না, এই 1934 থেকেই যারা কিছু ব্যবসায়িক সংগঠন আছে যারা এর উপর লেগে পড়ে যে আমাদের প্ল্যানিংটা কি হবে, আমাদের দেশ কোন অ্যাপ্রোচে চলবে, আমাদের দেশের কি করা উচিত। যে সেই সময় বড় বড় যারা শিল্পপতি ছিল তারা তাদের অর্গানাইজেশন কি করে একটা তারা কংগ্রেসের ওপর চাপ দিতে লাগলো, বুঝতে পারলো যে এটা করা উচিত, করা উচিত। কংগ্রেস সেই সময় তো কংগ্রেস ব্রিটিশের সাথে কোঅর্ডিনেট কাজ করছে। তো তবে কংগ্রেস আমাদের কী হবে, কংগ্রেসের কাছে ওই সব চিন্তাভাবনা আসবে, কংগ্রেস ব্রিটিশকেও জানাবে, ঠিক আছে? বা কংগ্রেস যখন স্বাধীন হয়ে যাবে তখন এইসব অ্যাপ্রোচ দিয়ে পরে আমাদের নেক্সট টাকা পাকা যা আসবে সেটা প্ল্যানিং করে আমরা ওই দিকে খরচা করবো, ঠিক আছে? তো আমরা লিখবো এখানে ফেডারেশন, FICCI, এটা হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যার প্রেসিডেন্ট ছিল NR সরকার, ঠিক আছে? এখানে যারা ছিল বড় বড় শিল্পপতি উদ্যোগরা থাকবে, চেম্বার অফ কমার্স, যেমন JRD টাটা, ঠিক আছে? তারপরে এম বিশ্বেশ্বরাইয়া, তারপরে হচ্ছে GD বিড়লা, তারপরে হচ্ছে লালা শ্রীরাম, ঠিক আছে? এরা ছিল কি না ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল এরা সেই সময়, ঠিক আছে? তো তারা এখানকার এরা বেসিক্যালি একটা প্রপোজাল দেয়, ঠিক আছে? এই সংগঠন থেকে প্রপোজাল চায়, ঠিক আছে? প্রপোজাল যায় কংগ্রেসকে যে দেখো তোমরা বা কী করবে না, যখন তোমাদের অ্যাপ্রোচ থাকবে ইন্ডাস্ট্রিকে কী করা, গ্রো করা। কারণ একটা ইন্ডাস্ট্রি যদি গ্রো না থাকে, একটা ইন্ডাস্ট্রি যদি আমাদের এখানে ঠিকঠাক করে না চলে, তাহলে কোনো দিনই দেশ একটা কী হতে পারে না, ডেভেলপড হতে পারে না, ঠিক আছে? কারণ ইন্ডাস্ট্রিকে বেসিক্যালি যেহেতু শিল্পপতি, তো কার উপর ফেভার দেবে, ইন্ডাস্ট্রির ওপর। এরা এই যে শিল্পপতির তারা বলে যে ইন্ডাস্ট্রিকে কীভাবে, ইন্ডাস্ট্রির ওপর কংগ্রেসকে বলে যে বেসিক্যালি ইন্ডাস্ট্রির ওপর জোর দিতে হবে, তবে এটা একটা ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচ দেয়, ঠিক আছে? যে এই করতে হবে, এই করতে হবে, এখানে করতে হবে, টোটালি এর একটা খসড়া দিয়ে দেবে কংগ্রেসকে, ঠিক আছে? তো এরা বেসিক্যালি বলতে কি চাইবে যে তোমরা
যে প্ল্যানিংটা করছো, ঠিক আছে, যা যা প্ল্যানিং ভারতে ভাবছি যে ভারতে এবার তো ওরা বুঝতে পারছে ভারত স্বাধীন হয়ে যাবে, ঠিক আছে, তাদের অ্যাপ্রোচ কী হবে, কোন ইকোনমি তারা কী করবে, অ্যাডপ্ট করবে তারা, ঠিক আছে, তাদেরকে পথ দেখানো, অ্যাকচুয়াল সবাই মিলে পথ দেখাবে, তো সবাই বিভিন্ন অ্যাপ্রোচে এই প্ল্যানিংগুলোকে নেবে, ঠিক আছে। এই যেমন আমরা প্রথম কে এই কথাটা বলেছিল যে অ্যাপ্রোচের কথাটা 1934 সালে কে বলেছিল, ওটাকে বিশ্বেশ্বরাইয়া প্ল্যানও বলে, যে বুকসটাতে লিখেছিল, ঠিক আছে। তারপরে ফিকি, এটা FICCI, ঠিক আছে, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এখানে সব ইন্ডাস্ট্রিয়ালিস্টগুলো কী করলো, একটা সংগঠনে এসে পড়ে তারা বললে দেখো আমাদের এমনি এমনি এক ক্যাপিটালের দেশ যখন স্বাধীন হবে তখন এই সেক্টরে জোর দেওয়া উচিত, এই করা উচিত, ঠিক আছে, এইভাবে করা উচিত, ঠিক আছে। তো এরাও একটা দিয়ে কংগ্রেসকে দেয়, ঠিক আছে, কংগ্রেস ওটা অ্যাকসেপ্ট করে কংগ্রেস দেখে যেটা পুরোপুরি ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচ আছে অনেকটা, ঠিক আছে। কংগ্রেস কি নেবে না কংগ্রেসের ব্যাপার, সেটা কংগ্রেস লাস্ট অব দি 5 ইয়ার প্ল্যান নিয়ে নেবে, ঠিক আছে, প্ল্যানিং কমিশন নেবে, এত কিছু হবে, কিন্তু কংগ্রেস লাস্ট অব দি কি নেবে না, প্ল্যানিং কমিশন বলে একটা জিনিস সেট আপ করবে কংগ্রেস, ঠিক আছে, যার পরিপ্রেক্ষিতে প্ল্যানিং কমিশন কি করে 5 ইয়ার প্ল্যান করবে। তো কংগ্রেস কি করবে সেটা কংগ্রেসের ম্যাটার, কিন্তু তাদেরকে তো অ্যাপ্রোচ দিতে পারে না, সেই অ্যাপ্রোচগুলো এই থ্রো দিয়ে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। এটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রোচ ছিল, কিন্তু এদের ফলেই এদের এই জিনিসগুলো ঘটছে যে কি হবে সবাই তো বুঝতে পারছে আস্তে আস্তে। তো তখন আমাদের মানে মন্ত্রী সবাই অনেক কংগ্রেস নেতাও ছিল ব্রিটিশদের, তাই না, তো বুঝতে পারছি যে আস্তে আস্তে দেশ তো অন্যদিকে এগোচ্ছে, তো আমাদের বা যদি ব্রিটিশরাই প্ল্যান করে তো নিশ্চয়ই আমাদের কোন কোন সেক্টরে প্ল্যান করবে, কোন কোন সেক্টর খরচা করবে সেটাকেও তুলে ধরা, ঠিক আছে, এগুলো একটা কাজ ছিল তাদের কাছে, ঠিক আছে। এইসব প্রেশার বা এইসব আসের মধ্যে কংগ্রেস একটা প্ল্যান করবে, ঠিক আছে, কংগ্রেস একটা প্ল্যান করবে যে কংগ্রেস কী করবে এই সময়, না কংগ্রেস সেই সময় এতটা প্রেশার আসবে, তো কংগ্রেস কী করবে 1938-এ একটা ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করবে, ঠিক আছে, ন্যাশনাল প্ল্যানিং কমিটি NPC ইন 1938। সেই সময়কার কী হবে, কংগ্রেসের যে কী থাকবে না, কংগ্রেসের যে প্রেসিডেন্ট থাকবে তার নাম হবে সুভাষচন্দ্র বসু, তাই না, ঠিক আছে। এটাকে কি করবে না, এটাকে এই ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত করে দেবে, যে যার কাজ কি থাকবে না, আমাদের প্ল্যানিং কিভাবে হবে, সেটাকে কি অ্যাপ্রোচ হবে, কি হবে, যে সবাই যে প্ল্যান দিচ্ছে সেগুলোকে দেখাতে, অ্যানালাইসিস করা, ঠিক আছে। তো বেসিক্যালি এটা তৈরি হবে, ঠিক আছে, এবং তাহলে এটা তৈরি যখন হয়ে যাবে ন্যাশনাল প্ল্যানিং কমিটি, ঠিক আছে, ন্যাশনাল প্ল্যানিং কমিটি NPC, ন্যাশনাল প্ল্যানিং কমিটি, NPC তৈরি কে করলো, এটাকে তৈরি করলো, ঠিক আছে। এবার তো ও তো সেই সময় সুভাষচন্দ্র বোস সেই সময় তো প্রেসিডেন্ট, তাই না, প্রেসিডেন্ট অফ কংগ্রেস, তাই না, কংগ্রেসের প্রেসিডেন্ট, কিন্তু NPCর একজনকে প্রেসিডেন্ট রাখতে হবে, তো সেই সময় জওহরলাল নেহরুকে কি করে দেয় না NPCর প্রেসিডেন্ট বানিয়ে দেয়, ঠিক আছে, ন্যাশনাল প্ল্যানিং কমিশনের প্রেসিডেন্ট বানিয়ে দেবে 1938-এ। তো NPCর কাজ কি থাকবে তাহলে না, ভবিষ্যতে বা তৎকালীন আমাদের প্ল্যানিং কি হবে, ঠিক আছে, সেটাকে কীভাবে সেগুলো বাদ বিচার করা, আরও যারা প্ল্যান দিচ্ছে সেগুলোকে অ্যানালাইসিস করা, এগুলো মেন কাজ থাকবে ন্যাশনাল প্ল্যানিং কমিটি, ঠিক আছে। কিন্তু এই যে কি হবে NPC তৈরি করার আগে, ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করার আগে, ঠিক আছে, নিশ্চয়ই এরা সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, ঠিক আছে, আরও কিছু লিডার থাকবে যেমন JRD টাটা, আমাদের বিড়লা, GD বিড়লা, ঠিক আছে, তারপরে আরও অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে যেমন ধরলে বিশ্বেশ্বরাইয়া লিখতে পারি, ঠিক আছে, ঠিক আছে, আরও যেমন লালা শ্রীরাম, পুরুষোত্তম দাস ঠাকুর, ঠিক আছে। তো এরা কি করে, সব ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা কি করবে, আলোচনায় বসবে, ঠিক আছে, তারা আলোচনায় বসে এটাই বেরোবে যে আগে আমাদের একটা ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করতে হবে, ঠিক আছে, যে কমিটি কি করবে, যে যা অ্যাপ্রোচ দিচ্ছে, যার অনেকে সবারই মতামত নিতে হতো সেগুলোকে অ্যানালাইসিস করা। তো সেই ক্ষেত্রে ন্যাশনাল প্ল্যানিং কমিশন তৈরি করলো, কে তৈরি করেছিল সুভাষচন্দ্র বসু, আর এটাকে সেই সময়কে চেয়ারম্যান যে রাখলো, এটার প্রেসিডেন্ট যে হলো ন্যাশনাল প্ল্যানিং কমিশন, সে হচ্ছে জওহরলাল নেহরু। এটা বুঝতে পেরেছি। তো কার প্রেসার ছিল, আমরা বলতে পারি বিশ্বেশ্বরাইয়া, এটা তৈরি করার পিছনে ইন্ডাস্ট্রিয়ালাইজদের প্রেসার ছিল, তার সাথে বিশ্বেশ্বরাইয়া, তারপরে তার সাথে কি ছিল FICCI ফিকির, ঠিক আছে, এরা সবাই মিলে সেই সময় বিভিন্ন অ্যাপ্রোচ দিচ্ছিল, ঠিক আছে, যে এই পরে কী হবে। তো বেসিক্যালি এতে সবারই অ্যাপ্রোচগুলো কী থাকবে, ক্যাপিটালিস্টই থাকবে, তাই না, ইন্ডাস্ট্রি করতে হবে, এরা অনেক কিছু আবার ভালো জিনিস বলেও গেছে, সেটা নয় যে পুরোটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ঠিক আছে, অনেক কিছু বলে গেছে, কিন্তু এবার কী হবে সেটা সরকার কি ঠিক করবে, কংগ্রেস কি ঠিক করবে, সে সময় ব্রিটিশের আন্ডার আছে, তো কংগ্রেস ওই জন্য একটা NPC ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করে। এতটা বুঝতে পেরেছি, পুরো ক্লিয়ার জলের মতো, ঠিক আছে। এবার এখানে কি লিখবি কোনো কিছু, প্রথম লিখবি ইন ইন্ডিয়া ইকোনমিক প্ল্যানিং কনসেপ্ট ওয়াজ ইন্ট্রোডিউস বাই বিশ্বেশ্বরাইয়া ইন 1934, লিখে নিয়েছি।
বাই হিজ বুক কি প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, ঠিক আছে। তারপর ফিকি, ফিকি কি করবে না প্রপোজাল দেবে ইন্ডাস্ট্রিয়ালিস্টগুলো পারপর ঘটনা। তারপরে তারপরে আবার ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিয়ে পরে সব কংগ্রেস নেতাগণ একসাথে বসবে এবং তাদের মধ্যে কি তৈরি হবে না ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করবে। কত সালে 1938 সালে। তো লিখবো ন্যাশনাল প্ল্যানিং কমিটি কনস্টিটিউট ইন 1938 বাই এসসি বোস অন দ্য বেসিস অফ দ্য হরিপুরা কংগ্রেস সেশন। তারপর পুলিশ স্টপ দিয়ে লিখবো জওয়াহরলাল নেহরু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কমিটি। তাহলে এই কমিটি একজনকে চেয়ারম্যান রাখতে হবে, তো কমিটি কাজ করবে। এতটা আমরা বুঝতে পেরেছি, এটা একদম পুরো ছকে করে নেবো, ঠিক আছে। মানে যখনই কোনো কিছু হবে পুরোটাকে ছকে করে নিতে হবে। নেক্সট কী হবে, এবার এনপিসি তৈরি হয়েছে, ঠিক আছে। আমরা এখানে 2-3টে কাজ দেখবো, ঠিক আছে। প্রথমে অন্য রেসপেক্টে দেখবো আর একবার এনপিসির রেসপেক্টে দেখবো এনপিসি কী কী কাজ করছে, আর একবার কি দেখবো না স্বাধীনতার আগে আরও বাদবাকি যে লোকজন তারা তো বসে নেই, যারা ইকোনমিক্স হতে পারে ইন্ডাস্ট্রি, তারাও আবার প্ল্যান দিচ্ছে, ঠিক আছে। এরকম হওয়া দরকার, এমনি হওয়া উচিত। দুটো প্ল্যানে পরপর যাবে। তো তার প্রথম আমরা এনপিসি কী কী প্ল্যান দিচ্ছি দেখে নেবো, কী কী জিনিস করছে, তারপর থেকে আমরা দেখে নেবো না এনপিসি কী করছে। না প্রথম লিখবো সাম অফ দ্য ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট আফটার এনপিসি ওয়াজ সেট আপ, ঠিক আছে। কী কী ইম্পর্টেন্ট ডেভেলপ করছে না এখানে এনপিসি যেটা প্রথম যেটা এনপিসি করছে না, যেটা করার সুযোগ পাচ্ছে, প্রথম তৈরি কত সালে হয় এনপিসি 1938, ঠিক আছে। দেখে না কিন্তু এনপিসি যেই কাজ করতে যাবে কিসের উপর কাজ করবে, যে আমাদের দেশ যখন স্বাধীন হবে বা আমাদের এখন যারা ব্রিটিশ চলছে তাদের আমাদের অ্যাপ্রোচ কী হবে, কিসে খরচা হবে, ইন্ডাস্ট্রি হবে, এগ্রিকালচার হবে, কেমনভাবে দেশটা চলবে, বাড়ি যেমন এইভাবে চলতে পারে না, দেশটা কেমনভাবে চলবে। তো তার জন্য যখনই কাজ শুরু করবে 1938 কনস্টিটিউট হলো, আর চেয়ারম্যান জওয়াহরলাল যে কাজ শুরু করবে সেই সময় হয়ে যাচ্ছে 1939 ওয়ার্ল্ড ওয়ার। আর যখন ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে কি হবে, কংগ্রেস তো এমনি মন্ত্রী পদগুলো থেকে ইস্তফা দিয়ে দেবে, ইন্টারনাল ডিস্টারবেন্স শুরু হয়ে যাবে কংগ্রেসদের মধ্যে, ঠিক আছে। হ্যাঁ এগুলো তো আছে যে ওরা না জেনে ব্রিটেনকে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড ওয়ারের অংশ বলে করে দেবে, তাই না, আমাদের মন্ত্রিসভায় না জানিও, ঠিক আছে। এই নিয়ে অনেক ঝামেলা হবে, সেই সময় ওয়ার্ল্ড ওয়ার হবে, মানে ভারতের একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, ঠিক আছে। ব্রিটিশ ওয়ার্ল্ড ওয়ার 2 যোগদান দিয়ে দেবে, তাই না, ওকে নিয়ে যুদ্ধ হবে। তো বিভিন্ন ঝামেলা হবে, আর ইকোনমিক ডেভেলপমেন্ট দিকে মাথা যাবে না। যেই ওয়ার্ল্ড ওয়ার চলতে আমাদের মানে কংগ্রেসের তখন মেন কাজই হয়ে যায় পলিটিক্যাল কাজ করা, ঠিক আছে। তখন ওয়ার্ল্ড ওয়ারে ওরা ডাইরেক্ট যখন ব্রিটিশ যোগ দিয়ে দেবে তখন ব্রিটিশ সাথে সাথে ওরা ডিক্লেয়ার করে দেবে যে ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়ার 2 এর অংশ। যখন বলে দেবে ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়ার 2 এর অংশ, ইন্ডিয়ার মন্ত্রিসভায় যারা থাকবে, মানে সেই সময় তো আমাদের পার্লামেন্টে যারা আছে ব্রিটিশ আছে, তার সাথে ইন্ডিয়ারও তো অনেক মিনিস্টার আছে, তারা সবাই ওখান থেকে পদত্যাগ দিয়ে দেবে, ঠিক আছে। কারণ 1935 পর এগুলো সব তৈরি হয়ে গেছে, তাই না। 11টা প্রভিন্স পেয়েছে, সবগুলো তৈরি হয়ে গেছে 1935 পর। তো বললো যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ দিয়ে দিয়েছে, তখন বললো আমরা তো থাকবো না, আমরা এইভাবে করবো না, তোমরা আমাদেরকে না জানিয়ে যোগ দিয়েছো, ঠিক আছে। তো এইভাবে ঝামেলা হতে থাকবে, ওরা বলবে না যোগ তোমরা দিয়েছো, তো মানে আমরা বলেছি মানে দিতে হবে। এই নিয়ে ঝামেলা হবে, প্রচুর ঝামেলা হবে, এরা বিভিন্ন জায়গায় আন্দোলন করবে, ঠিক আছে। তারপরে ওরা বিভিন্ন প্রপোজাল পাঠাবে, দেখো যেমন ক্রিপসকে পাঠাবে, স্যার স্টাফোর্ড ক্রিপস মিশন নিয়ে পড়ে, ঠিক আছে, যে তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান দাও, আমি তোমাদেরকে এই দেবো, ঠিক আছে। কিন্তু ওরা বলবে না, ও বলে আমি তোমাদেরকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবো, বলে না আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস না, আমরা পূর্ণ স্বরাজ নেবো, ঠিক আছে। এই নিয়ে ঝামেলা হবে, ঠিক আছে। দিয়ে আলটিমেট এরা বলবে যখন কংগ্রেসের তখন মেন কাজ থেকে আবার কংগ্রেস 1942 বলে ভারত ছাড় আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট করে দেবে, তাই না, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কিন্তু এবার যখন এইটা চলবে এই সময় কি হবে, আবার সব কংগ্রেস লিডারগুলোকে জেলে ঢুকিয়ে দেবে, এবং এই সময় কিছু লিডার জেলে থাকবে, এখানেও কিছু লিডার জেলার একদম বিচিকিচি পরিস্থিতি একটা শুরু হয়ে যাবে কংগ্রেসের ভিতরে, ঠিক আছে। তো কংগ্রেস ইকোনমিক ডেভেলপমেন্টে কি কাজ করবে, তাই না, কাকে বলবে, ব্রিটিশকে বলবে না, নিজে কবে স্বাধীন হবে সেটাই জানছে না, আবার ঝামেলা, বুঝতে পেরেছি। সুভাষচন্দ্র বসু পালিয়ে যাবে এখানে 1941 কি হবে, আমাদের এখান থেকে কলকাতা থেকে সুভাষচন্দ্র বোস এই ছদ্মবেশে আবার পালিয়ে যাবে, তাই না। যে পরে কি করবে, আবার ওরা নিজের দল গঠন করবে। তো কংগ্রেসের লিডারদের মধ্যে কি হয়ে যাচ্ছে, ভাঙন হয়ে যাচ্ছে। তো কি কাজ হবে, বুঝতে পেরেছো, সেরকম তো কিছু কাজ হবে না। তাও এরা কিছু ক্ষেত্রে কিছু রিপোর্ট কিছু কাজ করে, এর ভিতরেই কাজগুলো কি থাকবে না এই রিলেটেডই কাজ থাকবে, ডেভেলপমেন্ট আর সোশ্যালিস্ট ক্যাপিটালিস্ট এগুলো দিকে আর যাচ্ছে না, ঠিক আছে। এরা প্রথম যেটা করবে লিখবো এনপিসি কি কাজ, মানে বুঝতে পারছি, মানে এদের কাজটা করার জন্য তৈরি হবে কিন্তু ঠিকমতো করতে পারবে না, কারণ ডিউ টু এইসব ল্যাক, ঠিক আছে। তো আমরা প্রথম যে কমিটি তৈরি করবে এনপিসি, সেটা নাম হবে পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন কমিটি, পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন কমিটি 1941।
1941 সালে এরা কি তৈরি করবে? পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন কমিটি। ঠিক আছে, কে তৈরি করবে? এনপিসি, ন্যাশনাল প্ল্যানিং কমিটি। কি তৈরি করছে? পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন কমিটি। এর যে চেয়ারম্যান যাকে রাখবে, এই কমিটির যে মেন হেড থাকবে, যে চেয়ারম্যান থাকবে, কমিটির চেয়ারম্যান না, কমিটির কি হেড অফ দিস কমিটি যে থাকবে, সে কে থাকবে বলতে পারবে কেউ? এম.এন. রয়। এম.এন. রয় থাকবে এর কে? হেড অফ দ্য কমিটিস। ঠিক আছে, তাহলে এই কমিটি যার নাম হচ্ছে পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন কমিটি, যে কমিটিটা তৈরি হবে কার মারফতে? এনপিসির মারফতে। কাজ কি হবে? কাজ তো কমিটিতে লেখা আছে, তাই না? কি লেখা আছে? পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন কমিটি। মানে যখন যুদ্ধ হয়ে যাচ্ছে, যুদ্ধর পরে আমাদের কিভাবে যে ক্ষতি হবে, নিশ্চয়ই ক্ষয়ক্ষতিগুলো কিভাবে পূরণ করব, তাই না? কি যুদ্ধ সেই সময়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলে আসছে। তাহলে এটাও তো একটা ইকোনমিক, ওয়ান টাইপ অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। তার জন্য এই কমিটি তৈরি করছে বাই এম.এন. রয়। কিন্তু কাজ কে করছে? এনপিসি। ঠিক আছে, ন্যাশনাল প্ল্যানিং কমিটি। এবং এই ন্যাশনাল প্ল্যানিং কমিটি লাস্টে কি তো করবে? প্ল্যানিং কমিশন তৈরি করবে 1950 সালে 15ই মার্চ, তাই না? প্ল্যানিং কমিশন। আবার ওই প্ল্যানিং কমিশন কি করবে? 5 ইয়ার প্ল্যান তৈরি করবে 1951 সালে। ঠিক আছে, দেখলাম আমরা পড়বে, লাস্ট অবধি এখানে আসতে হবে, কিন্তু তার আগে কাজগুলো জানতে হবে এগুলো। ঠিক আছে, কারণ আমাদের ডিটেলসে মেন্সে কোশ্চেন এলে আমরা কিন্তু ফেঁসে যাবো না অনেক। আর আমি বারবার কেন বলছি একই জিনিস? কারণ তাহলে তোমাদের মাথায় পুরো ঢুকে যাবে, পুরো মুখস্থ হতে সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট। তাহলে এই কমিটি তৈরি হয়ে গেলো, কাজ বুঝে গেলাম। নেক্সট আবার একটা কমিটি, তাহলে কনসালটেটিভ কমিটি অফ ইকোনমিক্স। ঠিক আছে, ইন 1941 এই যে কমিটি, এই কমিটি 1941 সালে আবার একটা কমিটি তৈরি করলো। ঠিক আছে, এই কমিটিতে কি করলো না, এই কমিটিতে কিছু ইকোনমিক্সদেরকে রাখা হলো। ঠিক আছে, সেই ইকোনমিক্সগুলো কি করবে না, এদেরকে অ্যাডভাইস দেবে। ঠিক আছে, এই ইকোনমিক্সগুলো কি করবে? ওদেরকে অ্যাডভাইস দেবে যে কিভাবে তোমরা ওই কাজটা করবে, পোস্ট ওয়ারের পর যা যা ক্ষয়ক্ষতি হবে কিভাবে পূরণ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট এরা আবার একটা কমিটি তৈরি করবে, লিখবো প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। 1944 সালে, দেখ 41 পর আবার 44 চলে যাচ্ছে কেন? মানে সেই সময় ভারত ছাড় আন্দোলন হবে, সব লিডারকে কংগ্রেস ধরে নেবে, তাই না? তো কাজ কারা করবে? 44 অব্দি তো জেলেই থাকবে বিভিন্ন সময় মেন লিডারগুলো, তাই না? এগুলো আমরা ইতিহাসে পড়বো। তো হ্যাঁ 1944, এবং এই কমিটিটা বেশ ইম্পর্টেন্ট না, এটাকে আবার 1946 এটাকে অ্যাবলিস্ট করে দেওয়া হয় আবার এই কমিটিটাকে। তাই আমরা এখানে বেশি কিছু জানছি না। ন্যাশনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, নিশ্চয়ই প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট করার জন্য ডিপার্টমেন্টটা তৈরি হয়েছিল। ঠিক আছে, তারপর আরেকটা তৈরি করবে বোর্ড, লিখবো অ্যাডভাইজারি প্ল্যানিং বোর্ড। তাহলে কি অ্যাডভাইজারি অ্যান্ড প্ল্যানিং বোর্ড 1946। ঠিক আছে, এই এনপিসি কি করবে? আবার অ্যাডভাইজারি প্ল্যানিং বোর্ড তৈরি করবে 1946 সালে। দেখ তার পরের বছরেই কি হবে? ভারত স্বাধীন হবে 15 আগস্ট। তো এই সময় বোর্ড তৈরি করছে। এই বোর্ড কি কাজ করবে জানো তো? এই বোর্ড কাজ করার মেন কাজ থাকবে এই বোর্ডের, যে এতদিন পর্যন্ত যে সব কাজ ব্রিটিশ গভর্নমেন্ট করে এসেছে, ঠিক আছে, তার সাথে এতদিন পর্যন্ত যেসব কাজ এনপিসি করে এসছে তাদের কাজের মূল্যায়ন করা, রিভিউ করা। ঠিক আছে, এটা এদের এই বোর্ডের মেন কাজ থাকবে। অ্যাডভাইজারি প্ল্যানিং বোর্ডের মেন কাজ থাকবে 1946-এ যেটা অ্যাপয়েন্ট হবে, যেটা মেন কাজ থাকবে যে এতদিন পর্যন্ত ব্রিটিশ সরকার যেই সব কাজ করে এসেছে, প্ল্যানিং রিলেটেড যেসব কাজ করে এসছে বা যেই সব আমাদের ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করছে তাদের প্লাস এনপিসি যেসব কাজ করছে তাদের কাজের মূল্যায়ন বা রিভিউ করা, কি কি ভুল হয়েছে, কি কি ঠিক হয়েছে, সব তার পরিপ্রেক্ষিতেই তো আমরা তৈরি করবে কি প্ল্যানিং কমিশন। ঠিক আছে, আর এই প্ল্যানিং অ্যাডভাইজারি কমিটি, তাই তো, এটা প্ল্যানিং অ্যাডভাইজারি বোর্ড বা প্ল্যানিং অ্যাডভাইজারি কমিটি, এর চেয়ারম্যান থাকবে কে? JL নেহরু। চেয়ারম্যান থাকবে কে? JL নেহরু। তাহলে এখনো পর্যন্ত কি দেখলাম আমরা না, কংগ্রেস সরকার লাস্ট অব্দি কি করলো? অ্যাডভাইজারি প্ল্যানিং বোর্ড তৈরি করলো বা অ্যাডভাইজারি প্ল্যানিং মানে কমিটি তৈরি করলো। ঠিক আছে, যেটার কে চেয়ারম্যান থাকবে? JL নেহরু। আর যেটা 1946-এ তৈরি হবে, এবং এরা সব মূল্যায়ন করবে। ঠিক আছে, মূল্যায়ন করতে করতে কি ভারত আমাদের স্বাধীন হয়ে যাবে। ভারত স্বাধীন হওয়ার পর এরা রিকমেন্ড হবে যে এবার কী টাইপের আমাদের এখানে কি হবে, কি টাইপের আমরা প্ল্যানিং অ্যাপ্রোচটাকে করব। ঠিক আছে, তো সেটার পরে এরা আলটিমেট কাজ করবে, আর এই রিপোর্টে এতটা এরা চলে যাবে। আর এখানে ভারত স্বাধীন হওয়ার পর যখন আমাদের কনস্টিটিউশন তার সাথে সাথে তৈরি হবে, আর এরা বেসিক্যালি যে অ্যাপ্রোচের ওপর, হ্যাঁ এটার সাথেও তো এটা 1946 সালে তৈরি হচ্ছে।
ঠিক আছে। তারপরে কি হবে, এই কমিশন তাদের রিপোর্ট পেশ করবে, তার সাথে সাথে এদের রিপোর্ট, কাদের রিপোর্ট, অ্যাডভাইজারি প্ল্যানিং বোর্ড, তার সাথে সাথে এর সময় 1948-এ একটা মেজর কনস্টিটিউট করেছিল আমাদের প্রাইম মিনিস্টার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার শ্যামাপ্রসাদ মুখার্জি। তো সেটা কি বলল, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তাহলে কি হলো, এপিসি বোর্ডের রিপোর্ট, ঠিক আছে, তার সাথে ফার্স্ট 1948 সালে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ঠিক আছে। এই রিপোর্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে আমাদের ইন্ডাস্ট্রি কী হবে, সেখানেও অনেকের মাথা থাকবে, তারা অনেক কিছু কনস্টিটিউট করবে, ঠিক আছে। তাদের অ্যাডভাইস সব মিলে পড়ে কী হবে, আমরা তার 2 বছর পরেই 15ই মার্চ 1950 সালে এই এনপিসি কি করবে না, ন্যাশনাল প্ল্যানিং কমিশন তৈরি করে দেবে, বা প্ল্যানিং কমিশন তৈরি করে দেবে 1950 সালে 15ই মার্চ, ঠিক আছে। আর এই প্ল্যানিং কমিশন কি করবে, ভারতে তার পরের বছরই 1951 সালে ফার্স্ট 5-year প্ল্যান অ্যানাউন্স করে দেবে, ঠিক আছে। হ্যাঁ, প্ল্যানিং কমিশন তো এনপিসি সেট আপ করবেই, কারণ এনপিসিতে কাজ থাকবে। আর কাজটা কি হবে, যে প্ল্যানিং অ্যাডভাইজারি বডি লাস্ট তৈরি হবে, প্ল্যানিং অ্যাডভাইজারি বডি কি করবে, তারা অ্যাডভাইস রিপোর্ট দেবে, তারা অ্যাডভাইস দেবে, ঠিক আছে। তার সাথে সাথে আমাদেরকে সেই সময় কি আমাদের এখানে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয়েছিল, তাদেরও যা মোটিভ থাকবে, তাদেরও যে থট থাকবে, সেগুলোকে নিয়ে কি হবে, তার 2 বছর পরে 15ই মার্চ 1950 সালে এই এনপিসি কি করবে, আলটিমেট কি করবে না, প্ল্যানিং কমিশন তৈরি করবে, ন্যাশনাল প্ল্যানিং কমিশন তৈরি করবে, ঠিক আছে। ন্যাশনাল প্ল্যানিং কমিশন তৈরি করবে কত, 15ই মার্চ 1950 সালে। আর যে কি করবে না, আমাদের তখন এরা বলবে যে আমাদের দেশ কি হবে না, পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী চলবে না, আমাদের দেশ প্রত্যেক 5 বছর পর একবার পরিকল্পনা করবে, ঠিক আছে, একবার করে। আর 5 বছর পর পর কি করবে, ওই পরিকল্পনা অনুযায়ী আমাদের দেশ চলবে। আর ওই পরিকল্পনায় কিছু মোটিভ থাকবে প্রত্যেক 5 বছর অন্তর, যে আমরা একবারে তো সব কিছু খেতে পারি না, আমরা কি করবো, প্রথমে এই ক্ষেত্রে ডেভেলপ করবো, তারপর ওই ক্ষেত্রে ডেভেলপ করবো, প্রথমে কৃষি ক্ষেত্র করবো, প্রথমে এগ্রিকালচার করবো, কখনো ইন্ডাস্ট্রি করবো, কখনো এমএসএমই সেক্টর করবো, ঠিক আছে। এইভাবে তৈরি হবে, ঠিক আছে, বুঝতে পারছি আমরা। ন্যাশনাল প্ল্যানিং কমিশনটা একটু লিখে নাও। ন্যাশনাল প্ল্যানিং কমিশন লিখবো কনস্টিটিউট অন 15 মার্চ 1950। এবার ন্যাশনাল প্ল্যানিং কমিশন নিশ্চয়ই এরাও তো কত চেয়ারম্যান থাকবে, তাই না? তো চেয়ারম্যান কে হবে এর, একদম JL নেহেরু, ঠিক আছে। আমরা লিখছি, লিখে রাখ, কিরকম, ন্যাশনাল প্ল্যানিং কমিশন কনস্টিটিউট অন 15 March 1950 by the Government of India under the chairmanship of JL Nehru। এর মেন ফাংশন কি থাকবে, ন্যাশনাল প্ল্যানিং কমিশনের মেন ফাংশন লিখবো ফর্মুলেশন অফ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অফ 5-year প্ল্যান। আর এটাকে এটাকে অলসো কি বলা হয়, প্ল্যান মেকারও বলা হয়। এই যে প্ল্যানিং কমিশনটাকে প্ল্যান মেকার, যদি প্ল্যান তৈরি করে তো প্ল্যান মেকার বলা হবে। আর এটা যে তৈরি করবে, তো এটা কিভাবে তৈরি হবে, কিভাবে তৈরি হলো এটা, রিপোর্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই সময় তৈরি করলো। তো এটা যে তৈরি হলো, যেটা ভারতের প্ল্যান তৈরি করবে, এটাকে ভায়া কনস্টিটিউশনের মাধ্যমে তৈরি হলো। যদি আমাদের কনস্টিটিউশনে কোনো ইসের কথা লেখা থাকে, যদি কনস্টিটিউশনে কথা লেখা থাকে, দ্যাটস ইটস কল কি, কনস্টিটিউশনাল বডি। যদি এটাকে কোনো অ্যাক্ট করে আমাদের ইনপুট করা হয় আমাদের সংবিধানে, অ্যাক্ট করে, তাহলে এটা কি বলবো, স্ট্যাটিউটারি বডি, ঠিক আছে। তাহলে এটা না কনস্টিটিউশনাল বডি না স্ট্যাটিউটারি বডি, প্রথম কথা। এইটা কি করলো, এটা এমন একটা বডি তৈরি করলো যেটা আমাদের এখানে প্ল্যানিং কি হবে সেটাকে অ্যাডভাইস দেবে, দ্যাটস কল অ্যাডভাইজারি বডি। তো লিখবো ন্যাশনাল প্ল্যানিং কমিশন বা প্ল্যানিং কমিশন ইজ অ্যান, ন্যাশনাল প্ল্যানিং কমিশন ইজ অ্যান অ্যাডভাইজারি বডি। এটা হচ্ছে একটা অ্যাডভাইজারি বডি, যেহেতু সরকারকে অ্যাডভাইস দেবে। তার সাথে সাথে এটা কমা দিয়ে লিখে রাখবো, ইটস নন কনস্টিটিউশনাল বডি। আবার কমা দিয়ে লিখে রাখবো নন স্ট্যাটিউটারি বডি। যদি কোনো কিছু কনস্টিটিউশনে তৈরি হতো
কনস্টিটিউশন তার সম্বন্ধে কোনো আর্টিকেল লিখতো, তাহলে এটা কনস্টিটিউশনাল বডি হয়ে যেত। যদি ভবিষ্যতে কনস্টিটিউশনাল অ্যাক্ট করে যদি ইনপুট হতো, অ্যামেন্ডমেন্ট করে, তাহলে ওটা স্ট্যাটিউটারি বডি হতো। তো এটা তো কিছুই নয়, তাহলে এটা কি তার সাথে লিখে রাখবো নন কনস্টিটিউশনাল বডি আর নন স্ট্যাটিউটারি বডি, ঠিক আছে। তার সাথে কমা দিয়ে লিখবো ইট ইজ নন পলিটিক্যালও বডি, এটা কোনো পলিটিক্যাল বডি নয়, ঠিক আছে। আমরা এটাকে বলতে পারি ইট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। এর যে চেয়ারম্যান হবে, চেয়ারম্যান কে হবে, তো লিখবো চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন, চেয়ারম্যান হবে পিএম, প্রধানমন্ত্রী প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হবে, ঠিক আছে। তাহলে চেয়ারম্যান কি এখানে চেয়ারম্যান বলতে পারবো আমরা ডাইরেক্ট, পিএম কে কি এখানে ডাইরেক্ট চেয়ারম্যান বলতে পারি আমরা, এক্স অফিসিও বলতে হবে না, এক্স অফিসিও চেয়ারম্যান হবে, এক্স অফিসিও চেয়ারম্যান হবে কে, পিএম। এখন কি হয়েছে, এই প্ল্যানিং কমিশন 1 জানুয়ারি 2015 পর থেকে এই প্ল্যানিং কমিশনের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, যার নাম দিয়েছে NITI, নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে। এই নীতি আয়োগ 1 জানুয়ারি 1900, কিন্তু এই 5 ইয়ার প্ল্যান, এই যে প্ল্যানিং কমিশন টিল 2017 অবধি, 1951 সালে কাজ শুরু হয়েছে 5 ইয়ার প্ল্যানে, মানে প্ল্যানিং কমিশন কাজ শুরু করেছিল, যেটা পরপর 12টা 5 ইয়ার প্ল্যান দিয়ে গেছে, 12টা 5 ইয়ার প্ল্যান আমাদেরকে দিয়ে গেছে 1951 থেকে আপ টু 2017। তাহলে 1951 থেকে 2017 অবধি এই যে আমাদের প্ল্যানিং কমিশন কি করে গেছে, 12টা 5 ইয়ার প্ল্যান দিয়ে গেছে, ঠিক আছে একদম। আর নীতি আয়োগ তৈরি হয় 2015 সালে, আর যারা 2017 পর থেকে কাজ শুরু করে দেবে, ঠিক আছে। এখন যা যা প্ল্যান যা কিছু হয় সেটা নীতি আয়োগ ঠিক করে, ঠিক আছে। নীতি আয়োগের কোশ্চেন আসে যে এর চেয়ারপারসন কে হয়, তাই না, কে হয় চেয়ারপারসন, এর পিএম, আর এর ভাইস চেয়ারম্যান কি এখন অমিতাভ কান্ত, ভাইস চেয়ারম্যান রাজীব কুমার নীতি আয়োগের, আর হচ্ছে আমাদের সিইও হচ্ছে অমিতাভ কান্ত, তাই না। এইবার এনপিসি তৈরি করলো 5 ইয়ার প্ল্যানিং কমিশন। এবার প্ল্যানিং কমিশন যখন প্ল্যান করবে না, যা কিছু প্ল্যান করবে, প্ল্যানিং কমিশন বললো প্ল্যানিং কমিশন প্রথম বলেছিল যে আমরা আমাদের দেশকে 5 বছরের পলিসি অ্যাপ্লাই করব। আমরা 5 বছর করে কি করব, আমরা প্ল্যান করব আমাদের দেশে যে আমাদের কি করতে হবে, ঠিক আছে। আমরা এখন 5 ইয়ার প্ল্যানের আমরা মোটিভে যাইনি, আমরা শুধু বুঝছি, স্ট্রাকচারটা বুঝছি। তো ঠিক আছে করবে, ওটা হচ্ছে নন স্ট্যাটিউটারি বডি, নন কনস্টিটিউশনাল বডি, কিছু অ্যাডভাইস দেবে। এবার এই যে অ্যাডভাইসটা দেবে যে আমরা করব, সেটাকে তো একটা রিভিউ করতে হবে, সেটা ঠিকঠাক কিনা, বা এটাকে অ্যাপ্রুভেল দিতে হবে। তো এই অ্যাপ্রুভেল দেওয়ার জন্য ওরা একটা কমিটি আবার একটা তৈরি করলো একদম, যেটার নাম হচ্ছে NDC, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। যেটা কি করবে, প্ল্যানিং কমিশন যে খসড়াটা তৈরি করবে, যে রিপোর্টটা তৈরি করবে যে এবার বিগত 5 বছর হবে, সেটাকে রিভিউ, সেটার অ্যাপ্রুভেল বা সিগনেচার দিয়ে পরে, যেটা এরা যদি অ্যাপ্রুভেল করবে তবে ওটা অ্যাপ্লাইড হবে, ঠিক আছে। ওই জন্যই ওই অ্যাপ্রুভেলের জন্য ওরা একটা কাউন্সিল, একটা কমিটি তৈরি করলো, যেটা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, তাই না, NDC। একটা কাউন্সিল তৈরি করলো যেটা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটা 6 আগস্ট 1952-তে তৈরি হলো, 6 আগস্ট 1952। তাহলে এর মেন ফাংশন কি থাকবে, লিখে রাখবো মেন ফাংশন বলে পয়েন্ট দিয়ে লিখবো, 5 ইয়ার প্ল্যান ডকুমেন্ট ইজ ফাইনালি অ্যাপ্রুভড বাই NDC। লিখবো কমা দিয়ে, NDC ইজ দ্য অ্যাপেক্স ডিসিশন মেকিং বডি ফর দ্য ফাইনাল অ্যাপ্রুভেল of 5-year plan. NDC is the apex decision making body for the final approval of 5-year plan, ঠিক আছে। এই NDC কি করছে না, ওই প্ল্যানিং কমিশন যে 5-year প্ল্যানটাকে করবে, যেটা বিগত এবার 5 বছরে হবে, সেটাকে অ্যাপ্রুভেল করবে NDC, ঠিক আছে।
কিন্তু এনডিসি আগে তৈরি হয়নি, আগে তৈরি হয়েছিল প্ল্যানিং কমিশন। ঠিক আছে, প্ল্যানিং কমিশন আমাদের 5 ইয়ার প্ল্যানগুলোকে তৈরি করবে, আর এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কি করবে, এটাকে অ্যাপ্রুভ করবে। এই যদি অ্যাপ্রুভ না দেয় তাহলে ওটা কার্যকরী হবে না। ঠিক আছে, তো এই যে এত বড় গুরু দায়িত্ব পালন করছে, তাহলে এটাতে কারা কারা আছে আমাদের জানতে হবে। তো লিখবো মেম্বার অফ এনডিসি, লিখবো মেম্বার অফ অল ক্যাবিনেট মিনিস্টার। যত ক্যাবিনেট মিনিস্টার আছে তারা সবাই মেম্বার হবে কিসের, এনডিসি, 1 নম্বরে। তারপরে হচ্ছে 2 নম্বর লিখবো সিএম অফ অল স্টেট অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর অফ ইউনিয়ন টেরিটরিজ। তারপরে হচ্ছে আমরা কি জানলাম, হ্যাঁ এবার সিএম যদি না আসে তাদের কোনো রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়ে দিতে পারে। ঠিক আছে, ইউনিয়ন টেরিটরি, কারণ এমনি জায়গায় তো গভর্নর আসবে না, একটা স্টেটের গভর্নর আসবে, সেখানে তো সিএম আছে। আর যেসব ইউনিয়ন টেরিটরি যেখানে সিএম নেই, এখানে লেফটেন্যান্ট গভর্নর করে আজ, তো তারা পাঠিয়ে দেবে লেফটেন্যান্ট গভর্নরকে, হয়ে গেল। তারপরে 3 নম্বর মেম্বার্স অফ এনপিসি, ন্যাশনাল প্ল্যানিং কমিশনের মেম্বার। ন্যাশনাল প্ল্যানিং কমিশনের কিছু মেম্বার আছে, তারাও এখানকার মেম্বার। আর যখন এটা তৈরি হবে ভালো করে বুঝে নে, যখন এই ন্যাশনাল প্ল্যানিং কমিটি কি করলো, ন্যাশনাল প্ল্যানিং কমিশনকে আলটিমেট তৈরি করলো, তো যখন তৈরি হয়ে যাবে এর আর অস্তিত্ব থাকবে না নিশ্চয়ই, এ অটোমেটিকলি মুছে যাবে, তাই না? সব গুরু দায়িত্ব সব কিছু কার হাতে চলে এলো, প্ল্যানিং কমিশন, ন্যাশনাল প্ল্যানিং কমিশনের কমিটিতে কমিশন হয়ে গেল, কমিশন তৈরি করে দিল। এ কি করলো না, প্ল্যানিং কমিশনকে যখন এই যা ড্রাফট দেবে যে আমরা এবার পঞ্চবার্ষিক পরের এ করবো 1951 থেকে 1956 অব্দি 5 ইয়ার প্ল্যানটাতে আমরা এই এগ্রিকালচারের জোর দেবে, পুরোপুরি লিখবে, এত টাকা খরচা পুরো কিছু করবে, লেখার পর ওটা এনডিসির কাছে চলে আসবে, এনডিসিটাকে যদি সিগনেচার করে তো অ্যাপ্রুভেল হবে। ঠিক আছে, তো এনডিসি কারা কারা থাকলো আমরা দেখলাম, আমরা কারা কারা দেখছি না, একটা চেয়ারম্যান অফ দ্য অল ক্যাবিনেট মিনিস্টার্স, মানে মেম্বার অফ দ্য অল ক্যাবিনেট মিনিস্টার, যত ক্যাবিনেট মিনিস্টার মেম্বার সবাই আছে। তারপরে হচ্ছে সিএম অফ অল স্টেটস অ্যান্ড অলসো ইউনিয়ন টেরিটরি অফ লেফটেন্যান্ট গভর্নর, তাই না, মানে ইউনিয়ন টেরিটরি লেফটেন্যান্ট গভর্নরও থাকবে। তারপরে মেম্বার্স অফ ন্যাশনাল প্ল্যানিং কমিশনের সবাই মেম্বার থাকবে, তার সাথে থাকবে চেয়ারম্যান, তার সাথে 4 নম্বর লিখবো চেয়ারম্যান কে থাকবে এনপিসির, না লিখবো কে, পিএম, এক্স অফিসিও চেয়ারম্যান। যদি কোয়েশ্চেন আছে আমরা প্ল্যানিং কোথা থেকে নিই, রাশিয়া থেকে, আর প্ল্যানিং কনসেপ্ট আমরা রাশিয়া থেকে নিই, তাই না? আর আমরা কত সালে প্ল্যানিং করি, 51 থেকে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান করি। ঠিক আছে, তো এরা অ্যাপ্রুভ দিয়ে তো অলরেডি হয়েই যাবে, তো কি হবে না, এরা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হবে কত, 1951 থেকে 56, এটা হচ্ছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান তৈরি করবে। কে তৈরি করবে, প্ল্যানিং কমিশন। এটাতে আমরা এই কংগ্রেস রেসপেক্টে যা যা হিস্ট্রি হলো সেটা জানলাম, বুঝতে পারলি, কীভাবে তৈরি হলো, কীভাবে কাজ থাকবে, কী হলো, কাদের প্রেসারে করলো, কেন করলো। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার আমরা একটু অন্য রেসপেক্টে জানি। দেখ তাহলে আমরা কি দেখলাম, এম বিশ্বেশ্বরাইয়া 1934 সালে ও রিকমেন্ড তার বুকসে লিখলো, তাই তো। রিকমেন্ড করার পর আবার এর রিকমেন্ডে কী টাইপের ছিল, ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচ ছিল। ঠিক আছে, তারপরে ফিকি দেবে রিপোর্ট, তাদের অ্যাপ্রোচ দেবে, তো তাদের অ্যাপ্রোচটা কী টাইপের হবে, ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচ হবে, যে আমাদের দেশে ইন্ডাস্ট্রি করা উচিত। তারপরে কী হবে, 1938, তার আগে এই যে ফিকিদের কিছু সদস্য লোক ছিল, কিছু কংগ্রেসের লিডার, তারা মিলে এক জায়গায় বসবে, তারা একটা রিপোর্ট তৈরি করবে, তার বেসে কী হবে, ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করবে। কমিটি তো প্রচুর জন থাকবে, ঠিক আছে, 350 জন মেম্বার থাকবে, তার মধ্যে 15 জন এনপিসি মেম্বার থাকবে, 29 জন সাব কমিটির মেম্বার থাকবে। ঠিক আছে, এরা 29টা রিকমেন্ড করবে, ওগুলো পরের ব্যাপার। তো কি হচ্ছে, তো এই ন্যাশনাল প্ল্যানিং কমিটি আবার কাজ শুরু করবে, তাদের কাজে অনেক বাধা আসবে, কিন্তু বাধা সত্ত্বেও তারা কাজ করবে। পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন কমিটি করবে, ইকোনমিক্স কমিটি করবে 1941 সালে, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি ডিপার্টমেন্ট করবে 1942 সালে, পরে এটাকে আবার 1946 সালে উঠেই দেবে। তারপরে প্ল্যানিং অ্যাডভাইজারি বোর্ড করবে, যারা কি করবে না, ন্যাশনাল প্ল্যানিং কমিশন এতদিন ব্রিটিশ যা যা কাজ করেছে তাদের রিভিউ দেওয়া, মূল্যায়ন করা, এগুলো সব রেসপেক্টে ওরা কিছুদিন চালাবে। তারপরে কি করবে না, এই যে ওরা ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি করবে 1948-এ, তাই না, 1948-এ ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, তারা যা সেখানে কিছু অ্যাপ্রোচ, সেখানকার কিছু অ্যাপ্রোচ
প্লাস কি হবে রিপোর্ট অফ অ্যাডভাইজারি প্ল্যানিং বোর্ড সব নিয়ে পরে ওরা কি ঠিক করবে যে ভারতের পরে আমরা কিভাবে আমাদের ইকোনমি চালাবো না, তারপরে তারা আমাদের ন্যাশনাল প্ল্যানিং কমিশন সেট আপ করে দেবে। ঠিক আছে, ন্যাশনাল প্ল্যানিং কমিশনের সব কিছু ওখানে সেট আপের কত গল্প বলা আছে। এরাই কি করবে না আমাদের ভারতে বলবে যে 5 ইয়ার প্ল্যান হবে, 5 বছর করে পরে প্ল্যান করব, আর 1951 সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ঘোষণা করে দেবে। ঠিক আছে, যার এক্সপেক্টে আমরা পরে পড়বো কি কি কাজ থাকে কি না থাকে। তো কি হবে তারপর আপনি যে এনডিসি না এরাই কি করবে যে প্ল্যানটাকে আবার এনডিসি তৈরি করবে। ঠিক আছে, এনডিসি গভর্নমেন্ট আবার এনডিসি তৈরি করবে, যেটা কি করবে এদের প্ল্যানটাকে অ্যাপ্রুভেল করার কাজ থাকবে। ঠিক আছে, এটা থাকবে মেন অ্যাপ্রোচ। এবার আসবো আমরা এইদিকে, আমরা এদিকেও কি করছি, এদিকে ছকটাতে আমরা করছি 1934-এ কি করবে এম বিশ্বেশ্বরাইয়া কি করবে প্ল্যান্ড ইকোনমি যে কনসেপ্ট দেবে। ঠিক আছে, যে বইতে লিখে প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়াতে যে আমাদের ইকোনমিক কনসেপ্ট কি হবে, এখানকার সব কি অ্যাপ্রোচ থাকবে। ঠিক আছে, আমাদের যত এগ্রিকালচার বেস আমাদের যত আছে ওয়ার্কার সেগুলোকে ইন্ডাস্ট্রিয়াল বেস ওয়ার্কার বানিয়ে দিতে হবে, এগুলো পুরো কনসেপ্টটা দেবে। ঠিক আছে, তো আস্তে আস্তে ওর কনসেপ্টে কংগ্রেস একটা অন্যরকম ভাববে যে ঠিক আছে আমাদের তো সোশ্যালিস্ট অ্যাপ্রোচ থাকা উচিত, কারণ ভারতের তো অবস্থা খুবই ভালো না, তারপরে সোশ্যালিস্ট অ্যাপ্রোচ রাখবো এইভাবে ভাবে। তারপরে ফিকির প্রেসার আছে তাই না, FICCI তাই না, ফিকির এখানে অনেকে প্রচুর প্রেসার দেবে, তারা রিপোর্ট পেশ করবে। ঠিক আছে, তার পরিপ্রেক্ষিতে কি হবে 1938-এ কংগ্রেসকে কি করতে হবে ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করে রাখতে হবে তাই না, কমিটি তৈরি করে নিতে হবে তাই না, যার চেয়ারম্যান থাকবে জওহরলাল নেহরু। এতটা পর্যন্ত সেম রাখলাম। ঠিক আছে, এবার কি হবে তার সাথে সাথে যে এবার এরা কংগ্রেস এই সব কাজে জড়িত হয়ে যাবে, আর তার সাথে সাথে কিছু লোক তো ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ দেবে প্ল্যানিংয়ের জন্য, যে এমনি প্ল্যানিং হওয়া দরকার, কিন্তু তাদের অ্যাপ্রোচগুলোও এখানে অ্যাপ্লাইড হবে। এই যে 5 ইয়ার প্ল্যান যখন করবে এখানে তাদের অ্যাপ্রোচগুলোও কি হবে এইভাবে অ্যাপ্রোচগুলো এখানে অ্যাড হবে, তাদের মধ্যে যেগুলো ভালো ভালো অ্যাপ্রোচ থাকবে। ঠিক আছে, এবার কোনগুলো অ্যাড হবে সেখানে তো আমরা এখন লিখিনি, লিখবো তাদের অ্যাপ্রোচগুলো কিছু কিছু নিয়ে অ্যাকচুয়ালি এই অ্যাপ্রোচটা হবে। শুধু এইটার আর এটার রিপোর্ট নয়, তার সাথে সাথে এদের অ্যাপ্রোচগুলোও যাবে। ঠিক আছে, কি কি অ্যাপ্রোচ হবে, যেমন তো প্রথম থেকে বোম্বে প্ল্যান। ঠিক আছে, 1944 বোম্বে প্ল্যান 1944 বেসিক্যালি 44-45। ঠিক আছে, এই সালে কি বোম্বে প্ল্যানটাকে কি বলে এখানে বোম্বে প্ল্যান দেবে। বোম্বে প্ল্যান এই প্ল্যানে এই যে প্ল্যানটা যারা দেবে তারা থাকবে বড় বড় 8টা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় শিল্পপতি, তারা একটা প্ল্যান দেবে। ঠিক আছে, বড় বড় শিল্পপতি কি কি নামগুলো জেনে রাখতে হবে, যে কোনো সময় ম্যাচিং দেবে ইউপিএসসি। ঠিক আছে, লিখে রাখবো বোম্বে প্ল্যানের কাকার ছিল। আগে বোম্বে প্ল্যানের যাকে একদম রূপরেখা তৈরি করেছিল, যাকে কনস্টিটিউটার বলা হয় বোম্বে প্ল্যানের, তার নামটা লিখে রাখবো। তার নাম থাকবে কি পুরুষোত্তম ঠাকুর দাস তাই না, পুরুষোত্তম ঠাকুর দাস লিখবো। 8 ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্লাস তার সাথে মানে চেয়ারম্যানকে থাকবে পুরুষোত্তম ঠাকুর। ঠিক আছে, 8 ইন্ডাস্ট্রিয়ালিস্টের মধ্যে চেয়ারম্যান থাকবে। এই ফর্মুলেটেড বাই কে হবে পুরুষোত্তম ঠাকুর প্লাস 8 ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ঠিক আছে, প্লাস 7 ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কোনো তো একটা জন থাকবে। এরা বলবে যে অবজেক্টিভ মেথড থাকবে যে 15 বছর করে করে এই যে প্ল্যানটা না সেটা 15 ইয়ার থাকবে, 15 ইয়ার। কারণ দেশের প্ল্যানটাকে 15 বছরের প্ল্যানকে আমাদের অ্যাডপ্ট করতে হবে। ঠিক আছে, একটা সরকার 15 বছর ধরে প্ল্যান করবে এবং কি তার 15 বছর ধরে ওই সেক্টরে ওখানে যে যা ভাববে ওখানে 15 বছর ধরে ওখানে কি করে দিতে হবে, খরচা করতে হবে। বুঝতে পারলো তো, বুঝতে পারি তো তাহলে 15 বছর ধরে এই কনসেপ্টটা। তো বলে বোম্বে প্ল্যান কত বছরকে মোটিভ করেছিল 15 বছর বোম্বে প্ল্যান। ঠিক আছে, এবার এদের প্ল্যানগুলো নেবে না সরকার বা নেবে না সেটা পরের ব্যাপার, কিন্তু প্ল্যানগুলো কি আমাদেরকে জেনে রাখতে হবে। ঠিক আছে, এই প্ল্যানে কারা কারা ছিল না এখানে থাকবে পুরুষোত্তম ঠাকুর দাস, আর কে কে থাকবে, আর থাকবে কে লিখবো JRD টাটা, বড় বড় 8টা ইন্ডাস্ট্রিয়ালাইজড। আবার এই যে নামগুলো আমরা লিখছি না এই নামগুলো ভাবো না যে এই নামগুলো আমাদের কোনো কাজে লাগবে না। ঠিক আছে, বিভিন্ন দিক দিয়ে কাজে লাগবে। ঠিক আছে, এগুলো যখন আমরা ইতিহাসও লিখলেও এখানে কাজে লাগবে, যখন আমাদের অপশনালি লিখবো যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালদের ভূমিকা কী তাই না, আমাদের এখানে তো আমরা এগুলোকে লিখতে হবে আমাদের। তো যেমন JRD টাটা, GD বিড়লা, লালা শ্রীরাম, কস্তুরীবাই লালবাই, তারপরে কমা দিয়ে লিখবো AD শ্রফ, তারপরে হচ্ছে A দালাল, তারপরে হচ্ছে জন মাথাই। ঠিক আছে, এই 8 জন হয়েছে। এবার এই প্ল্যানে বোম্বে প্ল্যানে কি অ্যাপ্রোচ দেয় এরা, ঠিক আছে লিখতে শুরু করব। প্রথম হচ্ছে দেখ এদের প্ল্যান, তো ফার্স্ট আমরা দেখ আমরা কি বলছিলাম
যে বোম্বে প্ল্যান, দেখ বোম্বে প্ল্যানেরও কিছু অ্যাপ্রোচ কি ঢুকবে না, এই ন্যাশনাল প্ল্যানিং কমিশন নেবে, যার ফলে 5 ইয়ার প্ল্যান হবে, তাই না? তো বোম্বে প্ল্যানেরও কিছু অ্যাপ্রোচ থাকবে নিশ্চয়ই। তো বোম্বে প্ল্যানে কি কি ভালো অ্যাপ্রোচগুলো লিখে নিই, কি কি থাকবে, আর এটাকে পুরোপুরি কেন অ্যাডপ্ট হবে না, এরকমই কেন আমাদের প্ল্যানিং কমিশনটা চলবে না এই রেসপেক্ট অনুযায়ী। তো এরা 15 বছরের প্ল্যানে কনসেপ্ট দিয়েছিল। এরা কি বলেছিল না, বেসিক্যালি এরা প্রথম যে কাজটা বলেছিল সেটা হচ্ছে যে জমিদারি সিস্টেমটাকে অ্যাবলিশ করতে হবে, যেটা কিন্তু করেও ছিল প্রথম কথা, তাই না? দ্য অ্যাবলিশড অফ কি জমিদারি সিস্টেম, এটা মেইন অবজেক্ট ছিল কিসের, বোম্বে প্ল্যান। প্ল্যানটা করেছে কারা, 8 বড় ইন্ডাস্ট্রিয়ালাইজরা, তাই না? তো হালকা তো কি ক্যাপিটালিস্ট ছাওয়াতে থাকবেই, আর ক্যাপিটালিস্ট ছাওয়া যখন থাক, ইন্ডাস্ট্রি করার জন্য জমি দরকার হবেই, অনেক রকম ব্যাপার আছে। তো প্রথম হচ্ছে জমিদারি সিস্টেম হাঁটাতে হবে। তারপরে হচ্ছে এরা বলেছিল যে ডেভেলপমেন্ট অফ এসেন্সিয়াল কনজিউমার গুডস ইন্ডাস্ট্রি, বলছে এসেন্সিয়াল গুডস যেগুলো সেগুলো ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ করতে হবে, বোম্বে প্ল্যানে বলা হচ্ছে। তো প্রথম কি লিখলাম, ডেভেলপমেন্ট অফ এসেন্সিয়াল কনজিউমার গুড ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তাহলে এসেন্সিয়াল যেগুলো গুডস আছে সেগুলো কি করতে হবে, ডেভেলপ করতে হবে। তারপরে হচ্ছে এরা বলছে যে এমএসএমই সেক্টরকে বাড়িয়ে তুলতে হবে, এমএসএমই মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, তাই না? এমএসএমই সেক্টরকে ইনক্রিজ করতে হবে, ইনক্রিজ দ্য এমএসএমই সেক্টর। তারপরে কিছু সোশ্যাল ওয়েলফেয়ারও কাজ করতে হবে, সোশ্যাল ওয়েলফেয়ারও কাজ করতে হবে। তারপরে হবে তো ফেয়ার প্রাইস করতে হবে, জিনিসপত্রের সঠিক দাম করতে হবে, ফেয়ার প্রাইস। তারপর বলছে স্টেট ইনভেনশন করবে, প্রথম কথা মানে স্টেট হস্তক্ষেপ থাকবে ইকোনমিতে স্টেটের। তারপরে এরাই বলছে মিনিমাম ওয়েজটাকে ইন্ট্রোডিউস করতে হবে, মানে যাতে কৃষকরা বা যারা লেবাররা থাকবে তারা মিনিমাম ওয়েজটা যেন পায়, ঠিক আছে, লেবাররা বেসিক্যালি, ঠিক আছে? তো এরকম প্রচুর অবজেক্ট এরা রাখে, এরা প্রচুর অবজেক্ট রাখে, কিন্তু এইসব অবজেক্ট রাখার সাথে সাথে এদের শুধু আমি এগুলো ভালো গুণগুলো বললাম, মানে ভালো বাদ বাকি যা ছোঁয়াচে ছিল সব ক্যাপিটালিস্টকে রিলেটেড ছিল। এরা এগ্রিকালচারকে সেরকমভাবে প্রমোটার কিছু বলেনি, এরা বলেছিল ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রিয়াল গুডসের উপর ধ্যান দিতে হবে, ইন্ডাস্ট্রিকে অ্যাপ্রোচমেন্ট থাকবে, ঠিক আছে? যেহেতু ইন্ডাস্ট্রি অ্যাপ্রোচমেন্ট থাকবে তখন ওদের কি হবে, তারা এটা কোনোদিনই অ্যাডপ্ট করার একটা রাখবে না। কিন্তু যাই হোক, তারা তো পলিসি প্রথম প্ল্যান বোম্বে প্ল্যানের কনসেপ্ট দিয়েছিল, তারা যারা যারা দিয়েছিল তাদের নাম আমি বলে দিলাম অলরেডি, ঠিক আছে? তো বোম্বে প্ল্যানটা হাইলি সাকসেস হবে না, কারণ এটা তো অ্যাডপ্ট করা যাবে না, এবং সেই সময় অ্যাডপ্ট হয়নি। আর 5 ইয়ার প্ল্যান পরেও সেটাকে আমরা করিনি। আমরা এই প্ল্যান থেকে হয়তো কিছু কিছু জিনিস যেমন এমএসএমই সেক্টর ডেভেলপ, যেটা পরে একবার নিয়েছি। 5 ইয়ার প্ল্যানের কনসেপ্ট আগে আমরা কি করেছিলাম, জমিদারি সিস্টেমটাকে অ্যাবলিশ করে দিয়েছিলাম। তো এদেরই অ্যাপ্রোচ ছিল অনেক কিছু, তাই না? অনেক কিছু নেওয়া হয়েছে। 2 নম্বর গান্ধীয়ান প্ল্যান, এটা 1944 1944, হ্যাঁ। তাহলে আবার গান্ধীয়ান প্ল্যান দিচ্ছে শ্রী রামনারায়ণ আগরওয়াল। এই প্ল্যানের মানে ফর্মুলেটেড বাই শ্রী রামনারায়ণ আগরওয়াল। এই যে গান্ধীয়ান প্ল্যান, এই প্ল্যানে বলতে কি চেয়েছে, এই প্ল্যানে যত যা কিছু ডেভেলপড হবে সব গান্ধীয়ান ফিলোসফিকে মেনেই ডেভেলপড হবে। যেমন আমাদের এগ্রিকালচার প্রধান দেশ, তো টু প্রমোট এগ্রিকালচার রিলেটেড, টু প্রমোট এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, যদি তুমি ইন্ডাস্ট্রি করবে তো এগ্রিকালচার ইন্ডাস্ট্রি করো। ওরা যেমন বলেছিল যে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে, এসেন্সিয়াল গুডসকে ডেভেলপ করতে, টু ডেভেলপ ইন্ডাস্ট্রি এখানে মেন মোটিভ ছিল, ক্যাপিটালিস্টিক মোটিভ ছিল। এরা বলছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, তুমি যদি ইন্ডাস্ট্রি করো তাহলে এগ্রিকালচারকে ইন্ডাস্ট্রি করো, আর যদি তুমি প্রমোট করো টু প্রমোট, যেমন এগ্রিকালচার ইন্ডাস্ট্রি বলতে কি হবে, কটেজ ইন্ডাস্ট্রি, তাই তো, হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, এগুলোকে প্রমোট করো। গান্ধীজি এই যে ইন্ডাস্ট্রিটাকে অভিশাপ মানতো, বুঝতে পারলি তো, বুঝতে পেরেছো? এটাকে ইন্ডাস্ট্রিটাকে অভিশাপ মনে করতো। ওরা বলতো হ্যাঁ ইন্ডাস্ট্রি হোক, কোনটা সেটা কটেজ ইন্ডাস্ট্রি হোক, সেটা কি হতে পারে, হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, এইসব টাইপের ইন্ডাস্ট্রির ওপর। তারপরে টু প্রমোট এগ্রিকালচার, তুমি এগ্রিকালচারটা প্রমোট করো, ঠিক আছে, তুমি এগ্রিকালচারটা প্রমোট করো। এখানে এটা বোম্বে প্ল্যান স্ট্রাকচার ছিল। তারপরে কি ছিল, ডিসেন্ট্রালাইজড ইকোনমিক স্ট্রাকচার ছিল, ডিসেন্ট্রালাইজড ইকোনমিক স্ট্রাকচারের কথা বলেছিল। ডিসেন্ট্রালাইজের বাংলা মানে হচ্ছে বিকেন্দ্রীকরণ, তাই না? বিকেন্দ্রীকরণ কি, হোয়াট ইজ ডিসেন্ট্রালাইজ আগে জানতে হবে।
ডিসেন্ট্রালাইজ হচ্ছে কেন্দ্রীকরণ হচ্ছে এক জায়গায় পাওয়ার, বিকেন্দ্রীকরণ হচ্ছে পাওয়ারের ডিস্ট্রিবিউশন। তো এখানে বলছিল পাওয়ারের ডিস্ট্রিবিউশন করার কথা বলা হয়েছিল, যেমন আমাদের যেমন আমাদের পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি তাদের হাতে যেমন পাওয়ার আছে, এই কথাটা বলা হয়েছিল বিকেন্দ্রীকরণ, যে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ইজ দ্য এক্সাম্পল অফ কি ডিসেন্ট্রালাইজড। ঠিক আছে, তো ডিসেন্ট্রালাইজ একটা উদাহরণ কি হচ্ছে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিস। ঠিক আছে, তো সেখানে এখানকার ডেভেলপমেন্টের কথা যে তুমি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিকে করো বা তাদেরকে ডেভেলপ, কিন্তু জানো তো আমাদের এখানে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সম্বন্ধে আর্টিকেলে সেরকম কিছু বলা ছিল না, যা ছিল ডিপিএসপিতে বলেছিল যখন ভারত স্বাধীন হয়, কিন্তু সেরকমভাবে তাদেরকে বলা হয়েছে যে তাদের পাওয়ার দেওয়া হবে, এইসব পাওয়ার দেওয়া হবে, কিছু করা হবে, কিন্তু দেওয়া হয়নি, অ্যাকচুয়ালি মুখেই বলা হয়েছিল। যার ফলে কি তারপরে আস্তে আস্তে আমাদেরকে যে ডিসেন্ট্রালাইজ করা হবে, এটা আমাদের ডিপিএসপির উদ্দেশ্য ছিল, আমাদের গান্ধিয়ান ফিলোসফি একটা ডিসেন্ট্রালাইজ, যে গ্রামের লোকেদেরকে পাওয়ার দেওয়া হোক, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড গঠন করা হোক, এইসব রেসপেক্টে আবার আমরা কি করে না 1992 সালে 74 অ্যামেন্ডমেন্ট করে পরে আমরা পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটিকে আমরা আইন সিদ্ধ করি, যে হ্যাঁ ওদের পাওয়ার যে আছে সেটাকে আইন সিদ্ধ করি। তার আগে কিন্তু ওদের পাওয়ারটা আইন সিদ্ধ ছিল না, মুখেই বলা হতো যে ডিসেন্ট্রালাইজড ক্ষমতা, তো যেটাকে আইন সিদ্ধ দেওয়া হলো। তো এই গান্ধিয়ান ফিলোসফি, তো এদের অনুযায়ী যদি গান্ধিয়ান ফিলোসফি অনুযায়ী যদি আমাদের প্ল্যান হতো, তো এরা বলেছিল যে প্ল্যান হবে অলওয়েজ 10 ইয়ারের, একটা দেশকে 10 ইয়ার ধরে প্ল্যান করতে হবে, 10 বছর। যেমন তুমি যদি ভাবছো আমি বিসিএস অফিসার হবো, ইউপিএসসি অফিসার হবো ইউপিএসসি দিয়ে, তো তুমি ভাবো না যে আমি 1 বছরে পেয়ে যাবো, এটা তো প্ল্যান লাগে। তো তুমি কিছু জানো না 1 বছর পাবে কি করে, তোমাকে একটা প্ল্যান লাগবে, একটা সময় লাগবে, একটা বছর লাগবে, তাই না? পুরো পড়বে, মানে সাকসেসের কোনো শর্টকাট নেই, পথ নেই। আগে বলেছি, যে বলবে 3 মাসে বিসিএস অফিসার সেটা তো ভুল, তো চিট করছে। তো ঠিক আছে, তো তোমাকে একটা যথেষ্ট সময় নিয়ে পড়তে হবে, একটা দিক নিয়ে পড়তে হবে, এখান থেকে ডিটাচ হওয়া চলবে না, তবে তুমি হবে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তো গান্ধিয়ান ফিলোসফি এটা ছিল সব। এখানে ডিসেন্ট্রালাইজ কথা বলা হচ্ছে, এখানে 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 অ্যানিম্যাল হাজব্যান্ডারির কথা বলা হয়েছে, এখানকে একটা ইকোনমিক, যেখানে ইকোনমি কি আমাদের প্রাকৃতিরও ধ্যান রাখা হয়েছে, আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্টেরও কথা বলা হয়েছে এখানে, যে আমরা এমনভাবে ডেভেলপমেন্ট করব যেন আমাদের পরবর্তী প্রজন্মকে ঠিক রাখতে পারি। আমার এখন যদি প্রচুর গুডস দরকার, আর আমি ওই ইন্ডাস্ট্রি থেকে 20 লাখ 40 লাখ 60 লাখ যত ডিমান্ড আছে আমি গুডস প্রডিউস করি, এটা হবে না, কারণ এটাতে তো পলিউশনও হচ্ছে না। একটা যতটা দরকার ততটা করো, এক্সেস। যেমন আমাদের একটা ফোনেই কাজ হয়ে যায়, কি দরকার ভাই আমাদের জন্য 17টার প্রত্যেক মাসে মাসে একটা ফোন চেঞ্জ করা? ফোনের কাজ কি, যে কথা বলা, আর তার সাথে কি হচ্ছে তুমি তাহলে ভিডিও কল করছো বা দেখা, এগুলোই তো মেন কাজ ফোনের, আর SMS পাঠানো, ঠিক আছে, বা ইউটিউব দেখা। আবার এটাতে এই ফোনও হচ্ছে, তোমার নতুন ফোন আবার কেন লাগবে? খারাপ যতদিন না হচ্ছে, তুমি ফিচার্সের জন্য ফোন চেঞ্জ করছো, এটাতে কি হচ্ছে? এটা তো তোমার ইন্ডাস্ট্রি তো নতুন একটা ফোন প্রডিউস করছো, কিন্তু অনেক কিছু লাগছে, যার ফলে ওখানে তো পলিউশন হচ্ছে না। এইভাবে ওরা মার্কেটটা খাওয়াচ্ছে ক্যাপিটালিস্ট। তোমাকে এটা বুঝতে হবে যে আমার একটা ফোনে যথেষ্ট আছে, হ্যাঁ এটা খারাপ হলে আমি নতুন ফোন অবশ্যই কিনবো, কিন্তু এই নয় যে ফোন চেঞ্জ করবো। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এটাতে আমাদের পলিউশন, এটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো ভবিষ্যৎ প্রজন্মকে তো মাথায় রাখতে হবে রে ভাই, আমাদের দরকার প্রচুর। তা বলে কি আমরা স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ানোর জন্য আমরা কি করছি, প্রচুর ফোন ইউজ করছি, 4-5টা একজনের কাছে ফোন থাকে না, ওরকম তো ঠিক না। সেটাতে ইন্ডাস্ট্রি ওকে বেশি প্রডিউস করতে, বেশি প্রডিউস হচ্ছে মানে কি হচ্ছে, ওখানে মানে পলিউশন হচ্ছে, আর পলিউশনের ফলে ইফেক্ট হচ্ছে না। তো এগুলো এই গান্ধিয়ান ফিলোসফির কাজ এগুলো। তো হয়ে গেল গান্ধিয়ান প্ল্যান। তো গান্ধিয়ান প্ল্যান, নিশ্চয়ই গান্ধিয়ান প্ল্যান থেকেও কি হচ্ছে, কিছু জিনিস কিসে আসছে, ন্যাশনাল প্ল্যানিং কমিশনের পর থেকে 5 ইয়ার প্ল্যান আমরা দেখতে পাবো। তো শুধু 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং কমিশন, একটার আধারেই তো হয়নি, মেজর আধার ওখানে আছে, কিন্তু একটা নয়। এরপরে কি আছে, নেক্সট হচ্ছে দ্য পিপলস প্ল্যান। দ্য পিপলস প্ল্যানে যেটা হবে, যেটা MN রয় করবে, সেটা হচ্ছে এমন একটা প্ল্যান যেটা এই প্ল্যানে কনসেপ্ট দেবে, সে বলবে কি যে প্ল্যান হলে 10 ইয়ারের হওয়া উচিত, মানে একটা দেশকে ডেভেলপ করবে 10 বছর করে করে। এরা সব ঠিকই বলেছে 10 বছর করে, কিন্তু আমরা 5 বছরে করেছি, ঠিক আছে। আলটিমেট কংগ্রেসের হাতে ক্ষমতা যে সরকার, সে তো করবে, সে 5 বছরে করেছে। পিপলস প্ল্যানে কি বলেছে, কি কনসেপ্টে দিয়েছিল দা MN রয়? তো MN রয় বলছে এর যে চিন্তাধারাটা, যেটা মার্কসিস্ট ইকোনমিক্সের সাথে যুক্ত ছিল, মার্কসিস্ট সোশ্যালিজম। হোয়াট ইজ মার্কসিস্ট সোশ্যালিজম? আলাদা ক্লাস আছে এটার জন্য, একটা ক্লাস, একদিনে এগুলো বলা যায় না, ঠিক আছে, এগুলোকে রেসপেক্ট দিতে হয়। তো মার্কসিস্ট সোশ্যালিজম, তো যাই হোক ওটা আলাদা একটা মার্কসিস্ট সোশ্যালিজমের ওপর চলবে। এখানে এই যে বেসিক্যালি এরা ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার বোথের উপর জোর দিয়েছিল, ইন্ডাস্ট্রি প্লাস এগ্রিকালচার,
দুটোর ওপরই জোর দিতে বলেছিল, কিন্তু দুটোর ওপর যারা জোর দেবে সেটা একটু থাকবে কারা? গভর্নমেন্ট। সোশ্যালিজম, তাই না, মার্কসিস্ট সোশ্যালিজম, যে গভর্নমেন্টই কি করবে, ইন্ডাস্ট্রি আর এগ্রিকালচার দুটোর দিকেই জোর দেবে। এটা ছিল মার্কসিস্ট সোশ্যালিজমের ধারণা। ঠিক আছে, গভর্নমেন্ট থাকবে, আলটিমেট গভর্নমেন্ট থাকবে, আর গভর্নমেন্ট কি করবে, বোথ এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি দুটো দিকে কি করবে, একদম জোর দেবে। আর যার ফলে কি হবে, দ্য পিপলস প্ল্যান্স, বেসিক্যালি এটাকে পিপলস প্ল্যান বলা হচ্ছে এই জন্যই কারণ এখানে সব ক্ষমতা, যে আলটিমেট ক্ষমতা কার হাতে থাকবে, গভর্নমেন্ট আর ওয়ার্কার। এখানকার সব থেকে স্ট্রং সব কিছু মানে মূল আধারে থাকবে কার, ওয়ার্কার্সরা। আমরা জানি, দেখবে সিপিএম এর সময় সংগঠনগুলো এখনো চলে, শ্রমিক সংগঠন বলতে সিপিএম বোঝায় না, সিপিএম নেই কিন্তু শ্রমিক সংগঠন আছে, অতি স্ট্রং কেন, কারণ তাদের আদর্শটাই থাকে ওদের ওপর, ওয়ার্কার্স থেকেই মার্কসিজম আসে, ওয়ার্কার্স বর্গটাই ওদের সব কিছুর উপর থাকে, তাই এখানে ওয়ার্কার্সদের উপরে ক্ষমতাটাকে মেন ডিরেক্ট করা হয়েছিল। ঠিক আছে, এখনো তো বামপন্থী ইউনিয়নই চলে হ্যাঁ সব জায়গায় যারা চাকরি করে তারা করে, কারণ ওইভাবেই তো সোশ্যালিজমটা এসেছিল না, রেভলিউশনটা ওইভাবেই তো ঘটেছিল, ওয়ার্কার্স দিয়েই তো। তো যাই হোক, ওয়ার্কার্সের উপর মেন এদের কি থাকবে, মেন থাকবে কি, মেন ক্ষমতা ওয়ার্কারের উপর থাকবে, ওয়ার্কার বেসিস ইকোনমিক্স একটা বলতে পারি, তাই না, ওয়ার্কার হাতে, তো তারাই থাকবে মূল কেন্দ্রে, এবং এখানে ইন্ডাস্ট্রি এগ্রিকালচার দুটোই থাকবে, এবং এখানে বোথ থাকবে, প্লাস গভর্নমেন্ট এখানে একটা পুরো তার হস্তক্ষেপে থাকবে। ঠিক আছে, এই টাইপের কনসেপ্ট দিয়েছিল। এই টাইপের কনসেপ্টও আমরা কিছুটা দেখতে পাই আমাদের প্ল্যানিংয়ে, তাই না, তারা যখন অ্যাপ্রোচগুলো নেই এই টাইপের কনসেপ্টও আমরা কিছুটা দেখতে পাই, তাই না, সব মিলেই ওটা ফর্মুলেটেড হয়, হ্যাঁ সব কিছু নেই। এবার লাস্ট কি আছে, সর্বোদয়া প্ল্যান 1950 ফর্মুলেটেড বাই জেপি নারায়ণ, আচার্য জেপি নারায়ণ। এই যে পিপলস প্ল্যানে না, পিপলস প্ল্যানে একটা কথা লিখে রাখবো, পিপলস প্ল্যানে একটা কথা লিখবো ন্যাশনালিজম অফ ল্যান্ড ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট অবজেক্ট অফ পিপলস প্ল্যান। এই পিপলস প্ল্যানে মেন অবজেক্ট কি ছিল, ন্যাশনালিজম অফ ল্যান্ড ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট অফ, হ্যাঁ অফ পিপলস প্ল্যান, তাই না, মানে কি ওই জমিদারি প্রথা হাঁটাও, প্রজাদের কাছে জমি থাকবে, রাজাদের কাছে নয়, জমিদারদের কাছে নয়, যেটা ওইও ছিল। তারপরে হচ্ছে সর্বোদয়া প্ল্যান, যেটা লিখলাম জেপি নারায়ণ, আর এটা অনেকটা, এটা মোটামুটি 90% আমরা যেমন গান্ধিয়ান প্ল্যান ছিল ওটাকে রিপিল্ড করা হয়েছিল, কিন্তু এর অনেক বড় ডিটেলস আছে, আমরা কোনোদিন এটা নিয়ে একটা আলাদা লেকচার নেব, হ্যাঁ, গান্ধিয়ান প্ল্যানের এটা অনেক বড় একটা থিসিস আছে। ঠিক আছে, গান্ধিয়ান প্ল্যানের ফলে আমরা IRDP, তারপরে এগ্রিকালচার ড্রট প্রোগ্রাম, ঠিক আছে, IRDA, তারপরে ডেজার্ট ড্রট প্রোগ্রাম, এইসব সব একটা জেপি নারায়ণ কমিটি হয়েছিল 1951-61 সালে সম্ভবত, এই রিপোর্ট দেবে 19, আর তখন IRDP, এই কমিটি IRDP এগ্রিকালচার রুরাল ইনিশিয়েটিভ প্রোগ্রাম, তারপরে আবার আরও হচ্ছে আমাদের হচ্ছে ডেজার্ট ড্রট প্রোগ্রাম, ঠিক আছে, এইসব অনেক প্রোগ্রাম চালাবে, তা আমাকে এটা একটা আলাদা লেকচারে নিতে হবে। হ্যাঁ, সর্বোদয়া প্ল্যান আমরা লিখে রাখবো, এটা পুরোটাই বেসিক্যালি আমরা দেখবো গান্ধিয়ান প্ল্যানের মতোই থাকবে, ডু করে দেবো, তো সেই ক্ষেত্রে 90% গান্ধিয়ান প্ল্যানের মধ্যে থাকবে, তো এদের অবজেক্টিভও থাকবে। আর এই যে এই প্ল্যানটা বেসিক্যালি এই সর্বোদয়া মানে কি বলো তো, জানো, সর্ব উদয়, আপলিফমেন্ট অফ অল, মানে সবার ক্ষেত্রে উদয়, ঠিক আছে এই জিনিসটা। হ্যাঁ, তো এই যে এতগুলো কনসেপ্ট থাক, বোম্বে প্ল্যান, গান্ধিয়ান প্ল্যান, দ্য পিপলস প্ল্যান, সর্বোদয়া প্ল্যান, ঠিক আছে, এই সব যে প্ল্যানগুলোকে কি করবে, তাদের মধ্যে তো ওরা তো সবগুলো প্ল্যানের তো এরা কংগ্রেস তো বিস্তার করবেই, তাই না, সবগুলো প্ল্যান নিয়ে তো কথা বলবে, তাদের মধ্যে কিছু ভালো আছে, সব কিছু নিয়ে পরেই তার সাথে সাথে আমরা কি বলেছিলাম, তার সাথে আমরা বলেছিলাম ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, তার রিপোর্ট অফ ADB, তাই না, অ্যাডভাইজারি প্ল্যানিং বোর্ড, তারা অ্যাডভাইজারি প্ল্যানিং কমিশন, তো এই যে কি হচ্ছে এটা, তারা কি করলো, আমাদের ন্যাশনাল প্ল্যানিং কমিশন তৈরি করলো, তাদের মোটিভ বা তারা কি টাইপের কাজ করবে, তাদের মাথায় এগুলো সব সময় আছে, বুঝতে পারলে, যখনই ওরা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান করছে মাথায় এগুলো সব আছে, ওদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে মাথায় এগুলো সব আছে, যে এগুলো আমাদের ডেভেলপ করতে হবে, এরপরে যখন 8 ইয়ার প্ল্যান করছে তখন মাথায় এগুলোই আছে, এগুলোই মোটিভ থাকবে, এদের কথাগুলোই মোটিভ থাকবে, যেমন কোথাও দেখবে সেলফ রিলায়েন্সের কথা বলা হবে, এগুলোর আমি অনেক অবজেক্ট আছে, আমি লিখলে এগুলো শেষ হবে, কিন্তু আমাদের তো মেন জায়গা তো 5 ইয়ার প্ল্যান, চলো যা কোয়েশ্চেন হবে এখান থেকে আসবে, এখন লেখা লেগলে একটা অনেক বড় করে 2 পাতা করে লেখাতে পারি, কিন্তু আমরা তো ইকোনমিক্সে আমাদের অপশনাল তো নেই,
আমরা ওখানে ওই 100 নাম্বার মেন্স আমরা পেয়ে যাবো, সেটা চাপ নেই। 100-র মধ্যে আমরা 85 আরামসে পেয়ে যাবো, কোনো চাপ হবে না। ঠিক আছে, এগুলো পড়লেই যথেষ্ট। তো ওরা যখনই ফার্স্ট 5 ইয়ার প্ল্যান করবে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান বা সেকেন্ড 5 ইয়ার প্ল্যান বা থার্ড 5 ইয়ার প্ল্যান বা 11 5 ইয়ার প্ল্যান, ওদের মাথায় কিন্তু এইসব কনসেপ্টই থাকবে যে কিসের ওপর জোর দেবো, মাথায় এইসব কনসেপ্টই থাকবে। যারা এই প্ল্যানিং কমিশন যখন তৈরি করবে কনসেপ্ট, এখনও যখন নীতি আয়োগ তৈরি করবে যে কী হবে সেগুলো, এই নেক্সট বারে করলো না আমাদের স্বচ্ছ ভারত অভিযান, তো স্বচ্ছ ভারত কে কথা বলে গেছে? গান্ধীজি। তো এগুলোর মধ্যে গান্ধীয়ান প্ল্যানের কনসেপ্ট আছে, ওর উপর টাকা খরচা করছে, মোটিভ ওই দিকে হচ্ছে। তো এইভাবেই এই 5 ইয়ার প্ল্যানটা তৈরি হয়েছিল। ঠিক আছে, আর এখানে এবার আমাদেরকে মেন জানতে হবে যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কী হয়েছিল। আমরা মোটামুটি বেসিক জিনিস খুব কম সময়ে জিনিসটাকে আমরা কী করে নিয়েছি, কম্পাইল করে নিয়েছি। অনেকটা হেজানো যেত, আমি হেজাইনি। ঠিক আছে, এখানে আমরা কিছু লিখলে আমরা একটু লিখে নিতে পারি। হ্যাঁ, আর আমাদের আলটিমেট কংগ্রেসের কাছে একটা ক্ষমতা ছিল যে আমরা কিভাবে করব পলিসিটা। কংগ্রেস যেটা নিজে ডিটেক্ট করেছে যে আমরা পলিসি তো সব এইসবই থাকবে কিছু না কিছু, আমরা কি করব না, আমরা দিক ঠিক করে আমরা 5 বছর করে করবো। কংগ্রেস যেটা করে যে আমরা 5 বছরের প্ল্যান করব, সেটাকে অ্যাডপ্ট করে, তাই না? তাই এর নাম পড়ে পঞ্চবার্ষিক পরিকল্পনা। কারণ ওরা বলে, ওরা এদের মতো 15 বছরও রাখে না, 10 বছরও রাখে না, এইসব কোনো কিছু রাখে না। ওরা একটা 5 বছর, 5 বছর যেমন সরকার আছে সে অনুযায়ী আমরা পলিসি করব। ঠিক আছে, যে আমরা একটা 15 বছরের পলিসি নিলাম এবং 15 বছরের পলিসি নিলাম, এমনকি সরকার নিল, সরকার 5 বছর পর চলে গেল, আবার নতুন সরকার এলো, তাহলে তো পলিসিটাকে ইমপ্লিমেন্টেশন হবে না আমাদের গণতন্ত্র অনুযায়ী। তাই কংগ্রেসও একটা মিডল ম্যান হিসাবে আসে বলে যে কি আমরা 5 বছরের পলিসি রাখবো। কিন্তু এরা 15 বছর বলেছিল বোম্বে প্ল্যান কেন 15 বছর পড়েছে? এদের মোটিভ কী ছিল বোম্বে প্ল্যানের? ইন্ডাস্ট্রিয়ালাইজ ছিল। দেখে ইন্ডাস্ট্রি সেট আপ যদি দেয়, সেট আপ দিতে 3 বছর লাগে। ওখানে যদি একটা ইন্ডাস্ট্রি, আমরা গাড়ি ফ্যাক্টরি যদি বলি, তো গাড়ি ফ্যাক্টরি ও যদি 10 কোটি টাকা লাগায়, ওখান থেকে 10 কোটি টাকা থেকে ওর 11 কোটি টাকা আসবে, তবে তো 1 কোটি টাকা লাভ হবে। ওইটা আসতে ওর 20 বছর লাগবে, কারণ একবার ইন্ডাস্ট্রি তৈরি হতে লাগবে 2 বছর, রাস্তাঘাট তৈরি হতে লাগবে 1 বছর, ইলেকট্রিক ঢুকতে লাগবে 1 বছর, পুরো জায়গাটা সেট আপ করতে হবে, তারপরে গাড়ি তৈরি করতে লাগবে 1 বছর, তারপরে 5 বছর ধরে গাড়ি তৈরি হবে অতগুলো, তারপরে বিক্রি হবে 3 বছর, তাই না? তারপরে তো লাভটা হবে। ইন্ডাস্ট্রিয়ালদের লাভটা একটু বেশি সময় হয়, তাই ওরা বেশি সময় 15 বছরে রেখেছিল পলিসিটাকে, তো অমনিটাও তবে ওইভাবে হবে। সরকার তো আমাদের 5 বছর চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই সব মোটিভ চিন্তা ভাবনা মাথায় রেখেই কি হয় 5 বছরের পলিসি হয়। এরপর থেকে আমরা প্রত্যেকবার একটা করে 5 ইয়ার প্ল্যান একদিন করে দেখবো। লাস্টের প্ল্যানগুলো হয়তো একদিনে 3টে হয়ে যেতে পারে, কিন্তু প্রথম 1, 2, 3, 4 এগুলোকে একদিনে দেখতে হবে, আমাদের ভালো করে পড়তে হবে 6টা প্ল্যান অবধি।